আচ্ছা, আজকে আমরা ফার্স্টে শুরু করবো বলেছিলাম যে জাভার বেসিক দিয়ে, তাই না? তো আমরা জাভার বেসিক দিয়ে আসলে কি করবো, আপনারা হয়তো কিছু করছেন, জানেন। তো আমরা একবার দেখার ট্রাই করবো। আমরা পাইথনের সাথে কম্পেয়ার করে দেন শেখার ট্রাই করবো যে আসলে এটা কিভাবে কাজ করে। তাহলে আমাদের ক্ষেত্রে কি বুঝতে সুবিধা হয় যে আমরা কিন্তু পাইথন করে আসছি, আমাদের মধ্যে পাইথনের সিনটেক্সটা চলে আসে বেশি। তো আমরা পাইথনের সিনটেক্সটা কিভাবে কনভার্ট করে জাভাতে নিয়ে যেতে পারি, যাতে আমাদের কনফিউশনটা কম কাজ করে। জাভা কোথায় আছে? কিছু মাত্র। আচ্ছা, আমরা শুরু করি ফার্স্টে, হ্যাঁ। তো আমাদের প্রথম কথা হলো যে জাভাকে একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলা হয়, এটা তো আমরা সবাই জানি, তাই না? নাকি এমন কেউ আছে যেটা জানি না আসলে? জাভা যে একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো এখন আমরা আসলে আমরা যদি চিন্তা করি আসলে অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি, হ্যাঁ। আর জাভা কেন অবজেক্ট ওরিয়েন্টেড, আর পাইথন কেন না, এই সব যদি আমরা আলোচনা করি। তো জাভা কি করে, এভরিথিং অবজেক্ট বানিয়ে অবজেক্ট বানায় কাজ করে। তো এখন অবজেক্ট আসে ক্লাস থেকে, ক্লাস কি? তো আমাকে ফার্স্ট ক্লাস একজন খুব প্রথম ক্লাসে একজন অ্যান্সার দিয়েছিলেন যে ক্লাস হলো একটা কি ডেটা টাইপ আর একটা স্ট্রাকচার, তাই না? ক্লাস একটা টেমপ্লেট বা স্ট্রাকচার সেটা বলতে পারি। আর অবজেক্ট কি, সেই টেমপ্লেট ইউজ করে বানানো বা স্ট্রাকচার ইউজ করে বানানো কোন একটা কিছু যেটা আমাদের র্যামে জায়গা দখল করে। পুরোপুরি আমাদের দুনিয়াবী যে অবজেক্টগুলো আছে সেরকমই, যেটা আমাদের যে পৃথিবীতে অবজেক্টগুলো থাকে সেগুলো কি আমাদের পৃথিবীতে জায়গা দখল করে। আর যেগুলো আমাদের কম্পিউটার রিলেটেড অবজেক্টগুলো থাকে সেগুলো কি আমাদের র্যামে বা রমে জায়গা দখল করে। দু জায়গাতে জায়গা দখল করতে পারে, যদি একটু সেভিলিটিটা থাকে। তো প্রথমে আসলে হোয়াট ইজ ডেটা টাইপ। আমরা পাইথন যখন ইউজ করতাম তখন এই ডেটা টাইপ ইউজ করি নাই। বাট আমরা আমাদের সিএসসি 101 হয়তো জানতাম যে অনেক ধরনের ডেটা টাইপ আছে। পাইথন সেগুলোকে উল্লেখ করা লাগে না, বাট অন্যান্য গুলোতে লাগে। তো ডেটা টাইপ কি, আপনি যে একটা ভেরিয়েবল ধরতেছেন, সেই ভেরিয়েবল আপনি কি ধরনের ডেটা রাখবেন, সেটা একটা ইন্টিজার নাকি স্ট্রিং নাকি ফ্লোট, সেটা আপনাকে ডিক্লেয়ার করে দিতে হয় আগেই। আচ্ছা, আমি এই ভেরিয়েবলে এই জিনিসটা রাখতে চাই। এটা কেন ডিক্লেয়ার করতে হয়, কারণ আমাদের প্রত্যেকটা ডেটারই, মানে প্রত্যেকটা ডেটা টাইপের আলাদা আলাদা স্টোরেজ ক্যাপাসিটি আছে। যেমন ইন্টিজার কি 4 বাইট নিতে পারে, তারপর আপনার ফ্লোট 8 বাইট নিতে পারে, স্ট্রিং আরো বেশি নিতে পারে। স্ট্রিং এ তো পার ক্যারেক্টারে মেবি 1 বাইটের কাছাকাছি চলে যায়। এরকম অনেক টিয়া আছে, অনেক টেকনিক্যাল কথাবার্তাও আছে, আমরা তো কিছু না বলি। তো আমি এখানে আপনাদের একটা মজার জিনিস বলতে চাই। আমরা তো একটা জিনিস শুনছি যে পাইথন অনেক স্লো বাকি সব ল্যাঙ্গুয়েজ থেকে। এটা কেন জানেন? কেউ কিছু একটা বলেন, ধর আপনার যদি কোনো আইডিয়া। পাইথনকে তো মানে বলা হয় যে ফিফথ জেনারেশনের ল্যাঙ্গুয়েজ, তাই না? আর জাভা মেবি থার্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজ, থার্ড না ফোর্থ। হ্যাঁ, হ্যাঁ, অনেকটাই মানে সবচেয়ে বেসিক রিজন হলো এটা যে ভেরিয়েবল টাইপ। আমাদের পাইথন আর জাভা স্ক্রিপ্ট
এই দুইটা বাদে বাকি প্রায় সবগুলোতে মেবি ভেরিয়েবলের টাইপগুলো ডিক্লেয়ার করা লাগে, যে এটা ইন্টিজার হবে নাকি স্ট্রিং হবে। দেন পাইথনে আপনি একটা ভেরিয়েবলে কোনো কোনো কিছু ডিক্লেয়ার না করে জাস্ট আপনি ডেটা বসায় দিলেন। ফার্স্টও কি কাজ করতে হয়, আগে ওকে দেখতে হয় ভেরিয়েবলটা যে আছে সেই ভেরিয়েবলের ভিতরে ডেটা টাইপটা কি আছে সেটাকে লুপ চালায় দেখতে হয়, মানে ওকে আগে দেখতে হয় ডেটা টাইপটা কি, দেন ওকে কাজ করতে হয়। তো কি হয়, আমরা যত বেশি ভেরিয়েবল ইউজ করি তত বেশি চেক করা লাগে, আর তত বেশি পাইথন স্লো হয়ে যায়। আর বাকি ল্যাঙ্গুয়েজগুলোর ক্ষেত্রে আপনি ডেটা টাইপ সিলেক্ট করে দিতেছেন যে আচ্ছা এই ভেরিয়েবলটা এইটার জন্যই, তখন কি হয় ওকে গিয়ে আবার চেক করতে হয় না আসলেই কিনা। কারণ কি আমাদের যে কম্পাইলার থাকে সে আগেই বলে দিতে পারে যে তুমি ভুল দিছো কিনা, আমরা তো দেখি তাই না। যদি আমরা এখানে ইন্টিজার ডিক্লেয়ার করে যদি কোনো স্ট্রিং বসানোর ট্রাই করি, আগে আমাদের ইরর দেখা দেয় তুমি তো ভুল দিতেছো, তোকে অনেক বেশি চেক করা লাগে না, কারণ ওইখানে রান টাইমটা অনেক বেশি কমে আসে। তো মেইনলি ডেটা টাইপটার কারণেই পাইথন অনেক বেশি স্লো, আর বাকি ল্যাঙ্গুয়েজগুলো পাইথনের চেয়ে অনেক বেশি ফাস্ট। হ্যাঁ, ওটা বলে দিতে হয় জাভাতে। এটা না, ওইটাকে বলা হয় যে আপনার ডেটা টাইপ ডিক্লেয়ার করা। আর আর স্ট্যাটিক ডাইনামিকটা, আচ্ছা স্ট্যাটিক ডাইনামিকটা আপনার আসে ইয়ার মধ্যে। হ্যাঁ, পাইথনের ভেরিয়েবল গুলো ডাইনামিক হয় কারণ ওরা তো বারবার চেঞ্জ করা যায়। আপনার আরেকটা অ্যারে লিস্টের যে লেন্থ, পাইথনে আপনাকে লেন্থ বলতে হয় না, চাইলে আপনি একটা অ্যারের ভিতরে লেন্থ গুলোকে আপনি চেঞ্জ করতে পারতেছেন, অ্যাড করলে চেঞ্জ হয়ে যায় লেন্থ, তাই না। বাট জাভাতে আপনাকে লেন্থ ডিক্লেয়ার করে দিতে হয় যে একটা অ্যারেতে এত লেন্থ হইতে পারবে। তো এখানে এটা স্ট্যাটিক হয়ে যায় লেন্থ। হ্যাঁ, অনেকটা এরকম স্ট্যাটিকের মতো আর কি, আমরা আমাদের ডেটা টাইপ গুলোকে বলে দিই, স্ট্যাটিক বানায় দিই, অনেকটা এরকম। তো এগুলো আমাদের প্রথম কিছু কথাবার্তা। তো ফার্স্টে আমরা দেখবো যে আমরা কিভাবে ভেরিয়েবল গুলো ধরতে পারি। তো ফার্স্টে আমরা কি করি, পাইথনে জাস্ট কোনো একটা ধরলাম, কিছু একটা ধরে কোনো একটা ভ্যালু বসাই দিলাম, দ্যাটস ইট, এটা কাজ করে। বাট যখন আমরা জাভাতে করি আমাদের কি করতে হয়, একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয়, যেটা আপনার ইন্টিজার হয়, তো ইন্ট ইন্ট এক্স দিয়ে দেন আপনি এখানে ডিক্লেয়ার করতে পারবেন। আচ্ছা, এটা বলার আগে আরেকটা জিনিস বলি, যে আমাদের পাইথন যখন কোড রান করে ও লাইন বাই লাইন কোডকে ডিবাগ করে, ঠিক আছে, লাইন বাই লাইন। এইভাবে ফার্স্ট লাইন দেখবে, দেন সেকেন্ড লাইন দেখবে, দেন থার্ড লাইন দেখবে, লাইন বাই লাইন। আর যখন আমরা জাভাতে কাজ করি, জাভা কিন্তু লাইন বাই লাইন কোড দেখে না। জাভা দেখে আপনার আমাদের যে সেকেন্ড প্যারেন্থেসিস আছে, কার্লি ব্রেসেস, এটা অনুযায়ী দেখে যে এই কার্লি ব্রেস থেকে এটা এটুকু পুরোটা ভিতরে ডিভাইড করে, দেন এটার ভিতরে গিয়ে আবার চেক করে, দেন এটার ভিতরে আবার চেক করে, চেক করতে করতে যখন ও সেমিক্লোন পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ও এটাকে ডিভাইড করতে থাকে। ডিভাইড করার পর যখন ও ফার্স্ট সেমিক্লোন পায়, সেই ফার্স্ট সেমিক্লোনটাকে ও ডিবাগ করে, দেন সেকেন্ড সেমিক্লোন, যে সেমিক্লোন শেষ হয়ে যায় দেন ফুল ব্র্যাকেটটাকে ডিবাগ করে। তারপর আসে কি সেই ব্র্যাকেটের বাইরে আবার কোনো সেমিক্লোন আছে কিনা, এইভাবে ও ধাপে ধাপে আসে। আমরা ডেটা স্ট্রাকচার যখন করছিলাম তখন একটা ইয়া ছিল না, যে আপনার প্যারেন্থেসিসের একটা প্রবলেম ছিল, মনে আছে সবার, যে আমাদের বলতো যে প্যারেন্থেসিস গুলো ঠিক আছে কিনা, প্যারেন্থেসিস যেটা শুরু হয়েছে সেটা শেষ হয়েছে কিনা, এরকম একটা প্রবলেম ছিল, আমরা যে স্ট্যাক ইউজ করে করতাম। তো অনেকটাই স্ট্যাক আর কি ইউজ করে করতাম, যে অনেকটা আর কি ওইভাবেই কাজ করে। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম যে আমরা ডিক্লেয়ার কিভাবে করি, একটা ভেরিয়েবলের সামনে আমরা আগে ডেটা টাইপটাকে ডিক্লেয়ার করে দেই, ওকে বলে দেই এই ভেরিয়েবলটা শুধুমাত্র এই ডেটা টাইপের জন্য। আর এখানে আরেকটা জিনিস হলো, যখন আমরা জাভাতে কথা বলবো, জাভা নিয়ে কথা বলবো, তখন আমাদের ভেরিয়েবল গুলোকে আমরা কি বলি, ফিল্ড। তো পাইথনের যেটা ভেরিয়েবল, জাভাতে সেটা ফিল্ড। পাইথনের যেটা ফাংশন, জাভাতে সেটা মেথড। এটাতে কখনো কনফিউশন হবে না, যদি আপনাকে ফাংশন বলা হয় বা মেথড বলা হয়, জাভাতে সবগুলো কি ফাংশনকে মেথড বলা হয়। তো এই ফাংশনের মেথডের মধ্যে কখনো প্যাচ লাগাবেন না, ভেরিয়েবল ফিল্ডের মধ্যে কখনো প্যাচ লাগাবেন না। তো জাভা আমাদের অনেকগুলো ডেটা টাইপ আছে, কি কি আছে, ইন্টিজার আছে, দেন ফ্লোট আছে, ধরেন ফ্লোট ধরলাম 5.4f। যখন আমরা ফ্লোট নিয়ে কাজ করি তখন আমাদের এখানে আর কি, যখন সরাসরি ভ্যালু দেই, ভ্যালু অ্যাসাইনকে তখন আমাদের ক্যাফ উল্লেখ করে দিতে হয় ফ্লোটের জন্য, কারণ 5.00 এটাও তো একটা ইন্টিজার, তাই না, এটা তো আসলে ফ্লোট না। তো এফ দিয়ে ওই বুঝায়, আচ্ছা এই ডেটাটা আসলেই ফ্লোট। দেন আপনার থাকতে পারে স্ট্রিং,
আরেকটা থাকে আপনার 4। 4-এ কি করা যায়, শুধুমাত্র একটা ক্যারেক্টার অ্যাসাইন করা, একটা অ্যালফাবেট অ্যাসাইন করা যায়। এর চেয়ে বেশি করতে গেলে আপনার ইরর দিয়ে দেয়, কোড রান করতে গেলে বিরোধ দিবে এখানে, ইরর দিয়ে দিচ্ছে। তো 4-এ কি হয়, শুধুমাত্র আপনি একটা অ্যালফাবেট অ্যাসাইন করতে পারবেন। যদি আমাদের 4 লাগে না, আমাদের স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট এই তিনটাই বেশি লাগে। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বুলিয়ান। বুলিয়ান তো আমরা সবাই জানি, তাই না? ট্রু নাকি ফলস। জাভাতে আমরা ট্রু ফলস সবগুলো কি আপনার স্মল লেটারে লিখি, লোয়ার কেসে, ফুল। তো এইভাবে আমরা ডেটা টাইপগুলোকে ডিক্লেয়ার করতে পারি। এছাড়া অনেক ধরনের ডেটা টাইপ আছে, ডাবল আছে, আপনার ইন্টিজারের জন্য মেবি আছে, লং আছে, এরকম আরো অনেকগুলো আছে যেগুলো আপনার কি বলে মেমোরি স্পেসটাকে ডিফাইন করে। যেমন ইন্টিজার হয় কি 4 বাইট, ফ্লোট হয় 8 বাইট। 8 বাইটের মধ্যে কি ফার্স্ট 4 বাইট আপনার দশমিকের আগেরগুলোর জন্য, আর পরের 4 বাইটটা দশমিকের পরেরগুলোর জন্য। স্ট্রিংয়ে কি থাকে, স্ট্রিংটা অনেকটা ডাইনামিক হয় দেখবেন। এই কারণে এখানে যতগুলো আছে সবগুলোর মধ্যে স্ট্রিংটাই কিন্তু একটু দেখতে অন্যরকম, যেটা এস বড় হাতের, মানে এটা সরি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু, আর বাকি সবগুলো স্মল লেটার দিয়ে শুরু। তো এটাতে আমরা আলোচনা করবো যে আসলে আমরা স্ট্রিংটা আসলে কেমন ধরনের ডেটা টাইপ, এটা কিভাবে কাজ করে। এই ডেটা টাইপ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আহ একটা ক্যারেক্টার 1 বাইট করে নেয়, যেটা সেটা আপনার আস্কি ইউজ করে। আর ইউনিকোডে গেলে মেবি সেটা কত 2 বাইটে কনভার্ট হয়, না যেটা 4 বাইটে। আচ্ছা, আমাকে 0 মিনিট টাইম দেন, আমি একটা কাজ শেষ করে আসতেছি, জাস্ট 2 মিনিট, হ্যাঁ। সরি, চলে আসছি। যেটা বলতেছিলাম যে আমাদের বিভিন্ন ডেটা টাইপ নিয়ে। তো এখন আমাদের ডেটা টাইপগুলো কেন ভালোভাবে জানা উচিত, কারণ যখন আপনি কোনো একটা প্রজেক্টে কাজ করেন, যেগুলো কিছুতেই কাজ করেন, আপনাকে জানতে হবে যে আপনি কোন ধরনের ডেটাগুলো নিতেছেন। যেমন ধরেন আপনি যখন কোনো ব্যালেন্স নিবেন, টাকা রিলেটেড কিছু নেবেন, তখন সেটাকে আপনি ইন্টিজার রাখবেন নাকি স্ট্রিং রাখবেন, এটা একটা কোশ্চেন থাকে, তাই না? সবাই কি আছেন? আচ্ছা, বলেন যে আপনারা যখন ব্যালেন্স নিবেন, হ্যাঁ, টাকা, তখন আপনারা সেটাকে ইন্টিজার রাখবেন নাকি স্ট্রিং রাখবেন, সরি ফ্লোট রাখবেন নাকি ইন্টিজার রাখবেন? টাকা ব্যালেন্স, হ্যাঁ। হুম, এখন এখন এটা এখন এই জিনিসটা ডিপেন্ড করে। যেমন আপনি যদি বাংলাদেশি টাকা হিসাব করেন, তো সেটা ইন্টিজার হয়, কারণ আমাদের তো আর পয়সা চলে না, পয়সা চলে না। আর আপনি যদি ডলার হিসাব করেন, ওদের কিন্তু পার্সেন্ট, তখন আমার কি লাগবে, ফ্লোট লাগবে। তো আপনার কারেন্সি কি সেটার উপর ডিপেন্ড করবে ডেটা টাইপ। তারপর ধরেন যে ফোন নাম্বার, এটা কি হবে, ইন্টিজার হবে নাকি স্ট্রিং হবে? আচ্ছা, আমাদের বাংলাদেশের যে ফোন নাম্বার কি থাকে, +880। আপনি কি ইন্টিজারের ভিতরে +880 এটাকে রাখতে পারবেন? এটা হ্যাঁ, আমাদের ফোন নাম্বার স্ট্রিং হয় কেন, আমাদের ফোন নাম্বার শুরু হয় 0 দিয়ে। যখন আপনি এটাকে ইন্টিজার বানাবেন, ফার্স্টে 0 কি থাকবে? ফার্স্টে +88টাও তো থাকবে, মানে ফার্স্টে প্লাসটাও থাকবে না, তাই না? আমরা যখন +880 ইউজ করি, ফার্স্টে প্লাসও আমরা রাখতে পারবো না, এটাকে ইরর দিবে। তো ফোন নাম্বার হয় কি আমাদের স্ট্রিং। দেন আমাদের যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো অবভিয়াসলি স্ট্রিং হয়। এটা আপনি শুধু নাম্বার নিউমেরিক্যাল পাসওয়ার্ড রাখেন বা যে কোনো ধরনের পাসওয়ার্ড রাখেন। তারপর আমাদের আইডি নাম্বার, এটা কি হয়, ইন্টিজার নাকি স্ট্রিং? আমাদের আইবির আইডি নাম্বার গুলো কি ইন্টিজার নাকি স্ট্রিং, কেউ জানেন?
আমাদের আইবির আইডি নাম্বার হলো 3। হ্যাঁ, কারণ আমাদের আপনার আমাদের আইবি আইডি যদি দেখেন, যে বছরে আপনি ভর্তি হবেন সেই বছরের ফার্স্ট লাস্টে দুটা ক্যারেক্টার ইউজ করে, তাই না? ফার্স্টে 22, 23, 24 এরকম। যারা 2000 সালে ভর্তি হয়েছে তাদেরটা কি হবে? 20 কেন, আমাদের লাস্টে দুইটা ক্যারেক্টার ইউজ করে 00। 20 তো 20 হয়ে গেল, তো 2020 সালে যারা ভর্তি হয়েছে, আর 00 আইডি ডিপেন্ড করে আপনি ইন্টিজার আপনি স্ট্রিং রাখবেন। অনেকে অনেক কিছু চিন্তা করে স্ট্রিং রাখে, অনেক কিছু চিন্তা করে অনেকে ইন্টিজার রাখে। ঠিক আছে। হ্যাঁ, জিনিসটা ইন্ডিকেট করে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই আমাদের মানে স্ট্রিং ইউজ করে। তো এরকম আপনি যখন ডেটাগুলো নেবেন, তখন আপনি ডেটা টাইপগুলো ভালোভাবে জানেন, তখন আপনি জানবেন যে আপনি কোন ডেটাটা নেবেন। পাইথন হলে তো কিছু একটা বসায় দিলেন, হয়ে গেল কাজ। আপনি নিজের মতো করে বানায় নিলেন, আর এখানে আপনাকে বলে দিলে ভালো হয়। আর এটা আপনার যখন আপনি ডেটাবেজ ইউজ করবেন, ডেটাবেজ বলতে আপনাদের এই প্রজেক্টে তো ছোটখাটো একটা ডেটাবেজ হ্যান্ডেল করা লাগবে, ডেটা সেভ রিলেটেড কিছু। তো তখন আপনি খুব ভালো এটা ইউজ করতে পারবেন যে আপনার ভেরিয়েবল টাইপগুলো কেন বেশি ইম্পর্টেন্ট বুঝতে পারবেন। আচ্ছা, এগুলোর মাঝখানে আমি একটা কথা বলি। আমরা যে বলছিলাম জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো ফার্স্ট আমি একটু যে অবজেক্ট নিয়ে যে কথাগুলো বললাম, একটা স্ট্রাকচার থেকে র্যামে জায়গা দখল করতে পারে, ব্লা ব্লা অনেক কিছু। একটা অবজেক্টের স্ট্রাকচারটা কেমন হয় আমরা সবাই জানি। যদি আমরা পাইথনে একটা অবজেক্ট দেখি, আমরা কি করি? ক্লাস লিখি, ধরেন ক্লাস দিলাম সি। এটা আমাদেরকে একটা পাইথনের ক্লাস, তাই না? কারণ এখানে আমরা কি করতে পারি চাইলে, আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি ইনিট দিয়ে, দেন ধরেন এখানে আমরা একটা সেলফ ডট এক্স ইকুয়াল টু 5 দিলাম। এখানে কি সেলফ দেওয়া লাগবে। তো এখানে আমরা জানি যে সেলফের কাজ কি। সেলফ দিয়ে বোঝায় যে এই ফিল্ড হোক বা এই ভেরিয়েবল হোক, এই ফাংশনটা এই ক্লাসের অন্তর্ভুক্ত, যেটার সামনে সেলফ থাকবে। তো এটা আমাদের একটা ক্লাস হইলো। এই ক্লাসটা যখন আমরা ইউজ করতে চাই আমরা কিভাবে করি? ফার্স্টে আমাদের একটা ভেরিয়েবল ধরে ক্লাসটাকে কল করতে হয় না? দেন আমরা এই ক্লাসটাকে ইউজ করতে পারি। ধরুন সি ডট এক্স। এখন কি আমাদের এই ক্লাসটাকে আমরা ইউজ করতে পারবো? মানে হলো আমরা যখনই ক্লাস নিয়ে কথা বলতেছি, ক্লাসটাকে কি করতে হয়? ক্লাস ইউজ করতে হলে আপনাকে কল করতে হবে। কল করা ছাড়া ক্লাসকে ইউজ করা পসিবল না। এখন যদি আমরা বলি যে জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, মানে ও সবকিছু অবজেক্টের আকারে থাকে। যেমন এখানে দেখেন, ফার্স্টে পাবলিক ক্লাস মেইন, এটাও কিন্তু একটা ক্লাস। ক্লাসের ভিতরে কোড। হ্যাঁ, তারপরে যে ভিতরে আরেকটা, এটা একটা ফাংশন, পাবলিক স্ট্যাটিক ভয়েড, এটা একটা ফাংশন। তো সবকিছু কি করতে হয়? ক্লাসের ভিতরে করতে হয়। তো আপনি সবকিছু ক্লাসের ভিতরে করলেন, ঠিক আছে, ক্লাসের ভিতরে ক্লাস কলও করতে পারি। বাট আপনি এভাবে চিন্তা করেন, আপনি যখন ফার্স্ট অ্যাপটা রান দিবেন, আপনার প্রোগ্রামটা রান দিবেন, একদম যে মেইন ক্লাস, একদম ধরেন যে যেটা একদম রুট ক্লাস, ওটা তো কল করতে হবে, তাই না? ওটা কল না করলে আপনি কিভাবে ফুল জিনিসটা কাজ করাবেন? আমার কথাটা বুঝতে পারছেন আসলে কি বুঝাতে চাচ্ছি? ধরেন আমাদের এখানে একটা ক্লাস আছে মেইন। তো আমরা যদি এই ফুল এটা যে রান করাইতে হয়, আমাদেরকে মেইন ক্লাসটাকে কল করতে হবে না? যেভাবে পাইথন যে কোনো জায়গাতে কল করতে হবে, আমরা কি মেইন ক্লাসটা কোথাও কল করছি? আমরা কল না করলে আমাদের ক্লাস তো রান করবে না। তো এই ক্লাসটা কেন রান করতেছে, বা জাভা কেন রান করতেছে এখানে? ঠিক আছে, এটা আমাদের রিজন হলো যে আমাদের ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে, একটা মেথড আছে, জাভার মেথড আছে যে মেইন মেথড। এই মেইন মেথড একটা জিনিস ইউজ করছে কি, এই যে এই একটা প্যারামিটার ইউজ করছে। আমরা সবাই প্যারামিটার তো জানি, একটা ফাংশনের প্যারামিটার মানে আমাদের ফাংশনে কোন কোন জিনিসগুলো বাইরে থেকে আসতে পারে সেগুলোকে ফাংশনের প্যারামিটার বলা হয়, বা ফাংশনের ভেরিয়েবল যদি বলা হয়। তো এগুলো আমাদের ফাংশনের প্যারামিটার। এখানে একটা প্যারামিটার ইউজ করতে হয় কি, স্ট্রিং অ্যারে। যেখানে আপনার এরকম বক্স ব্র্যাকেট গুলো থাকে, থার্ড ব্র্যাকেট ইউজ করতেছে, সেগুলোকে বলা হয় কি, অ্যারে। একটা স্ট্রিং অ্যারে যার মধ্যে কি আছে, এই একটা ভেরিয়েবল আছে। মানে একটা অ্যারে প্যারামিটার আমরা এই মেইনের ভিতরে পাস করতেছি।
ঠিক আছে, এই কথাটা তো এটা এটা বুঝতে পারছেন আমি কি বলতেছি? আমরা এই ফাংশনের ভিতরে একটা প্যারামিটার পাস করতেছি, একটা অ্যারে প্যারামিটার যার নাম কি আর্জ। হ্যাঁ, ARGS, আর্জ। আমাদের তো মেইনটাকে কোথাও কল করা লাগতেছে না, তাও এটা কাজ করে কেন? শুধুমাত্র এই প্যারামিটারটার জন্য। কারণ এই ARGS যেটা আছে আর্জ, এটা হলো আপনার জাভার বিল্ট ইন প্যারামিটার। বুঝতে পারছেন? তো যেই ফাংশনে এই প্যারামিটারটা থাকে, সেই ফাংশনটা নিজে নিজেই কলেবল হয়ে যায়, মানে ওকে অন্য কোথাও থেকে কল করা লাগে না। যখন আমি প্রজেক্ট রান দিব তখন কি ও নিজে নিজেকে কল করতে পারে, কোথাও কল করা ছাড়া নিজে নিজেকে কল করতে পারে, যে কারণে আমাদের ফুল প্রজেক্টটা রান করে। বুঝতে পারছেন? তো এই জিনিসটা অনেক। জি। আচ্ছা, আমি যদি আপনাদের আরেকটু একটু এক্সপ্লেন করে বলি, আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই নিজস্ব কিছু প্যারামিটার থাকে। যেমন একটা ARGS, তার আপনারা অনেকে হয়তো দেখছেন পাইথনের ভিতরে থাকে। আমি আপনার দেখি একটা থাকে। না না, আমি বলি পাইথনে বিল্ট ইন প্যারামিটার আছে, আমি সেটা বলতেছি। এই দুইটা প্যারামিটার, ARGS আর KWARGS, এই দুইটা হলো আপনার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই বিল্ট ইন প্যারামিটার। মানে এই প্যারামিটার গুলো আপনি কখনো ইউজ করতে পারবেন না। এটা নিজে নিজেকে ইউজ করতে পারে, মানে আপনার ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে, আপনি ইউজ করতে পারবেন না এটাকে। বুঝতে পারছেন? এটা হলো বিল্ট ইন প্যারামিটার, যেটা আপনার, যেটার অ্যাক্সেস আপনার কাছে নাই। তো এটা কখন ইউজ করা হয়? যখন নিজে নিজেকে ইউজ করে, আমাদের ল্যাঙ্গুয়েজ নিজে নিজেকে ইউজ করতে পারবে, তখন আমাদের এই প্যারামিটারটা ইউজ করা হয়। এখানে এই প্যারামিটারটা কি হচ্ছে? একটা স্ট্রিং অ্যারে প্যারামিটার, যার মধ্যে অনেক ধরনের অনেকগুলো ডেটা আছে স্ট্রিং আকারে। এই ডেটাগুলো কি করে? এই মেনটাকে কল করা ছাড়াই ফোর্স করে, বা নিজে নিজেকে রান করতে হেল্প করে। বুঝতে পারছেন? আপনারা কখন দেখেন না, মানে আমরা খুব আমরা খুব বেশি একটা ইউজ করি না এটা, কারণ এটা বিল্ডিং প্যারামিটার, তো আমরা অতদূর কোডে যাই না কখনো। বুঝতে পারছেন? মানে আমরা অত দূর পর্যন্ত কোড কখনো করিই না। আর যখন আপনি আরো হাই লেভেল কোড গুলো করবেন, তখন দেখবেন যে অনেক বেশি পরিমাণে এটা ইউজ করা হয়। One of- আচ্ছা, কথা থিওরি হিসেবে অনেক বেশি ইউজ করা হয়। যেমন ধরেন আমি নিজেও এক দুইটা জায়গায় ইউজ করতে পারছি এখনো পর্যন্ত। এর চেয়ে বেশি কোনো অত হাই লেভেল কাজ নিজেও করতে পারি নাই যেটা ইউজ করবো, এই আর কি। তো এটা জাস্ট থিওরি আপনাদের বলে রাখলাম, যাতে আপনাদের কনফিউশন না থাকে। যে অনেকে থাকে না যে জাভাতে একটা অবজেক্ট, তাও কিভাবে নিজেকে রান করতেছে, এটা কোশ্চেনও আসবে না, এক্সামেও আসবে না, জাস্ট আপনার জানার ইচ্ছা হলে জেনে রাখতে পারেন, এই আর কি। এত কিছু বললাম। আচ্ছা, এই গেল আমাদের। তো এই ফাংশন আমরা যত ইচ্ছা তত অন্যান্য ক্লাসগুলোকে কল করতে পারবো। ঠিক আছে, এটা আমাদের ইচ্ছা। যে আমাদের গেল ভেরিয়েবল। আমাদের ভেরিয়েবল যাওয়ার পর আমাদের আরেকটা জিনিস থাকে, যেমন ধরেন আমরা তো অ্যারিথমেটিক লজিক গুলো করতে পারি না, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে সবচেয়ে ইজি, এগুলো আমরা করতে পারি। আমরা জাভাতে কোনো কিছু কনসোলে শো কিভাবে করাই? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। আপনাদের দুইটা থাকে, একটা হলো প্রিন্ট, একটা প্রিন্ট এলএন। তো দুইটার মধ্যে ডিফারেন্স কি জানেন? হ্যাঁ, সাইড বাই সাইড হইতে থাকে। যেমন ধরুন এখানে যদি আমরা আরেকটা প্রিন্ট ইউজ করি, তো তাহলে দেখবেন যে ফার্স্টে মেসেজ আর সেকেন্ডটা একসাথে আছে। আচ্ছা, সেমিকোলন এটা উঠে নাই। আর সেটা হয়তো বাই ডিফল্ট হাফ লিখলে উঠে যাবে। আচ্ছা, উপরেগুলো আমরা কনভার্ট করে কমেন্ট করে দিই। হুম, প্রিন্টার নিউ লাইনে যায় নাই।
আচ্ছা সরি, এটা পরের গুলো নিউ লাইনে যাবে। ধরুন এখানে যদি আমরা একটা লাইন, আপনার কন্ট্রোল, তারপর আপনার কোশ্চেন মার্ক বাটনটা আছে না, কন্ট্রোল কোশ্চেন মার্ক, হ্যাঁ কন্ট্রোল স্ল্যাশ, এইখানে হবে এখন কাজ। হ্যাঁ এই যে দেখেন, এই প্রিন্ট লাইনের কাজ হলো কি, ও প্রিন্ট হয়ে দেন একটা নতুন লাইন ক্রিয়েট করে দেয়। ও কিন্তু নিজে নতুন লাইনে প্রিন্ট হয় না, ও প্রিন্ট হয়ে দেন নতুন একটা লাইন ক্রিয়েট করে দেয়। আর প্রিন্ট কি পাশাপাশি প্রিন্ট হইতে থাকে এরকম। আর জাভাতে ইনপুট নেওয়ার জন্য কিন্তু আলাদা একটা ক্লাস ইম্পোর্ট করা লাগে, যেখানে আমরা জাভাতে ইনপুট নেই না কখনো কনসোল থেকে। যে প্রিন্ট গেল, দেন আমাদের জাভার কি থাকে, ভেরিয়েবল গেল, মানে ফিল্ড গেল, দেন কনকেটিনেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ধরেন এরকম ইন্ট এক্স ইজ ইকুয়াল টু যদি 5 হয়, ইন্ট ওয়াই ইজ ইকুয়াল টু যদি 4 হয়, তো প্রিন্ট এক্স প্লাস ওয়াই। তো এটা আমাদের ঠিকভাবে কাজ করবে, অ্যারিথমেটিক লজিক হিসেবে ক্লাসটা ঠিকভাবে কাজ করে। যদি আমরা এখান থেকে একটা ফ্লোট বানাই দিই, ধরেন ফ্লোট এক্স 5.5f, আমাদের ফ্লোট আর ইন্টিজার অ্যাড হয় কিনা সেটা আমরা যদি চেক করি, যোগ মানে হয়, এটা টাইপ কি হবে, টাইপ চেক করি না কিভাবে, ভুলে গেছি। এটা টাইপটা ফ্লোট হয়ে যাবে তাই না, তাহলে ইন্টিজার আর ফ্লোট ক্লাস করা পসিবল। ধরেন এখন এখান থেকে আমরা একটা স্ট্রিং বানায় দিই, ঠিক আছে, আমাদের স্ট্রিং আর ইন্টিজার কনক্যাট প্লাস হয় কিনা, বলে চলে আসে। হ্যাঁ কনক্যাট, এটা তো ক্লাস না, এটা থেকে ভাই স্ট্রিং টু স্ট্রিং থাকতেছে, ইন্টিজারটাকেও স্ট্রিং বানায় ইউজ করতেছে ফর দ্যাট টাইম, কোনো ইরোর দিতেছে না। বাট যদি আমরা পাইথনে সেম কাজটা করি, পাইথনে মেবি ইরোর দেয় একটা, কনক্যাট করতে পারে না। পাইথনে কনক্যাট করতে পারে না, বাট আমাদের জাভাতে কনক্যাটেনেশন করা পসিবল, একটা ইন্টিজার একটা স্ট্রিং এর মধ্যে। এই কনক্যাটেনেশনটা সামটাইমস লাগে, অনেক বেশি লাগে, আমরা সামনে দেখতে পাবো যে আমাদের অনেক বেশি লাগে কনক্যাটেনেশন করাটা, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট আমরা যখন জাভাতে কনক্যাট করি, আমরা প্লাস দিয়ে জাভাতে কনক্যাট করি, আর পাইথনে আমরা কি করি, কমা দিয়ে। আমরা একটা কমা ইউজ করি দেবেন, যেটা এখন প্রিন্ট করতেছে। তো জাভার পাইথনের একটা ডিফারেন্স যে জাভাতে যখন আমরা কনক্যাট করি, কনক্যাট মানে বলতে কি, যে দুইটা আলাদা আলাদা স্ট্রিংকে অ্যাড করা হইতে পারে, স্ট্রিং ইন্টিজার অ্যাড করা হইতে পারে, স্ট্রিং বুলিয়ান অ্যাড করা হইতে পারে, যে কোনো কিছু, সবগুলো আমরা কি প্লাস দিয়ে অ্যাড করি, আর পাইথনে আমরা কমা দিয়ে অ্যাড করি। ঠিক আছে, এই কনক্যাটেনেশনের পরে আমাদের আর কি থাকতেছে, জাভার লুপ থাকে তাই না, লুপ দেন ফাংশন। আচ্ছা অ্যারে থাকে, আগে অ্যারে দেখি আমরা। যখন আমরা অ্যারে নিয়ে কাজ করি, আগে আমাদের ডেটা টাইপটা ডিক্লেয়ার করতে হয়, দেন আমাদের একটা থার্ড ইউজ করতে হয়, দেন আমরা এখানে লিখলাম এক্স, একটা অ্যারে, এটা একটা অ্যারে। যখন আপনি অ্যারে ডিক্লেয়ার করতেছেন, আমরা কি বলছি যে অ্যারে যখন ডিক্লেয়ার করা হয়, তখন অ্যারের সাথে আমাদের লেন্থটাকে বলে দিতে হয়, যে এই অ্যারেটার লেন্থ কত হবে, কতগুলো এলিমেন্ট থাকতে পারবে, সেটা আমাদের বলে দিতে হয়। এখান থেকে আমি বলছি, বলিনি, যেটা আমি কোড রান দিই তো কেউ আমাকে একটা ইরোর দিবে, দেখি ইরোর তো দেওয়া উচিত লজিক্যালি, দেয় না ইরোর, কেন দেয় নাই, বাট লজিক্যালি একটা ইরোর দেওয়া উচিত তো। আচ্ছা ইনিশিয়ালাইজ করা হয়নি, সেজন্য বুঝতে পারছি।
একটা মিনিট, হ্যাঁ আমি জাস্ট একটা মিনিট একটু চেক করে নিই। না, জাভাতে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয় নাকি? আমি কি এক্সটেনশনে ভুলে গেলাম? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয় আমার জানা মতে তো। আচ্ছা, আমি বলি এখন। ব্যাকটেরিয়া খাওয়ার পরে আমরা এটাকে, আমরা একটা ফিল্ডকে বললাম, একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম। এখানে আমাদের ওকে একটা কি বলে, হ্যাঁ হ্যাঁ, ওটা তো অবশ্যই তো হবে আর কি। আমি দেখতেছিলাম যে কি কি আমরা খাইতে পারি। হিরো খেলি শিখাটা মনে থাকে আসলে। তো এখন আমি বলি, আমাদের কি করতে হয়, একটা লেন্থ ডিক্লেয়ার করতে হয়। যদি আপনি লেন্থ ডিক্লেয়ার করতে না চান তাহলে কি করতে হয়, আপনাকে স্ট্যাটিক ভাবে ভ্যালুগুলো বসায় দিতে হয়। তো আপনি হয়তো চাচ্ছেন যে এই এক্স এর মধ্যে আপনি 5টা ভ্যালু রাখবেন, 1 2 3 4 5। এখানে আপনি কি হলে এক্স এর ভিতরে 5টা ভ্যালু রাখতেছেন, তো আপনাকে এখানে বলে দিতে হবে যে আমি এখানে 5টা রাখতে চাচ্ছি। আপনি যদি না বলেন তাহলে কি এবারেও কাজ করবে। আপনি যখন একটা, আচ্ছা ধরো আমাকে বেশি পেঁচায় ফেলতেছি, আমি আরেকবার বলি প্রথম থেকে। ধরেন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা অ্যারে। আমরা অ্যারে বুঝবো কিভাবে, যখন আমাদের থার্ড ব্র্যাকেট দেওয়া থাকবে ডিক্লেয়ার করার ডেটা টাইপের পাশে। তো আমাদের কি করতে হয়, যেখানে আমাদের লেন্থটা বলে দিতে হয়। তো আমরা লেন্থ বলে দিলাম 5। যখন আপনি লেন্থ এখানে ওকে বলে দিলেন, মানে হলো যে আপনি এক্সটাকে ফুললি ইনিশিয়ালাইজ করে ফেলছেন। এখন আপনি এক্স এর ভিতরে ভ্যালু পরে চাইলে অ্যাড করতে পারবেন। এখানে আমি 1 2 3 অ্যাড করলাম। আমাদের অ্যারে তো পরে লাগে তাই না? ধরেন অ্যাড করলাম, যদি আমরা এখানে প্রিন্ট করি, এটা আসে না, সামটাইমস আসে, সামটাইমস। আচ্ছা হ্যাঁ, 5টা আইটেম দেওয়া লাগবে, এখানে 3টা আইটেম দিলে হবে না। এখন যদি ঠিকঠাক কাজ করতে, এখন করতেছে না। নট স্টেটমেন্ট যাওয়ার, আমি নিজে ভুলে গেলাম, সরি। আমি কি আপনার সি প্লাস প্লাস এর সাথে প্যাচ লাগা ফেলতেছি? হ্যাঁ এটা, আচ্ছা আচ্ছা, তাহলে দিয়ে দেখি তো। এখন কাজ করতেছে। আচ্ছা কাজ করতেছে এখন, লোকেশন দেখাচ্ছে। তো আলটিমেটলি জিনিসটা হলো যে আমরা যখন জাভা অ্যারে ইউজ করি, আমাদের অ্যারে ডিক্লেয়ার করার সাথে সাথে ভ্যালুগুলো দিয়ে দিতে হয়। এটা আমরা পাইথনের মতো ডাইনামিকলি ইউজ করতে পারি না। আমরা একটা এমটি অ্যারে রাখলাম, সেটাকে পরে অ্যাড করতে থাকলাম, এভাবে করা যায় না। ঠিক আছে, এই একটা জিনিস বা রিজন, যে কারণে আমরা কি করি, জাভার নর্মাল যে অ্যারেগুলো থাকে সেগুলো আমরা ইউজ করি না। আমরা ইউজ করি হলো জাভার একটা ক্লাস আছে অ্যারে লিস্ট, সেটা ইউজ করি, সেটা আমরা পরে দেখবো। ঠিক আছে, অ্যারে রিলেটেড জাভার অ্যারেটা ইউজ করা হয় না, মেন রিজন হলো এইটা। অ্যারেটাকে কি হয়, একবার ইনিশিয়ালাইজ করা সম্ভব, পরে সেটাকে ডেটাগুলো চেঞ্জ করা যায় না, একদম ফিক্সড স্ট্যাটিক হয়ে যায় এটা। এই কারণে আমরা জাভার অ্যারে ইউজ করি না, আমরা ইউজ করি কি অ্যারে লিস্ট। আচ্ছা, এই হলো অ্যারে। তারপর আমাদের থাকতেছে লুপ, জাভার লুপ। হ্যাঁ, লুপের মধ্যে হলো যে আমরা 2 ধরনের লুপ জানি তাই না? সরি, আমরা পাইথনে 3 ধরনের লুপ জানি। কি কি লুপ যদি আমরা একটু দেখি, ফার্স্ট আমরা একটা হোয়াইল লুপ জানি তাই না, যে এক্স ইজ ইকুয়াল টু 0।
ধরে আই ভ্যালু যেটা ধরে কি করি, হোয়াইল আই লেস দেন 5 কি করি প্রিন্ট আই আই কি করি প্লাস ইকুয়াল টু 1। আমরা এই কাজটা করি। এটা আমাদের ছিল হোয়াইল লুপ। হোয়াইল লুপে আসলে কি হয় যে আমরা একটা আগে ইনিশিয়াল যে ভেরিয়েবল থাকে সেটাকে আগে আমরা ডিক্লেয়ার করে দেই যে তুমি এখান থেকে শুরু হবা, যে আমরা একটা কন্ডিশন বসাই, কন্ডিশন উল্টা হবে, আমরা একটা কন্ডিশন বসাই, সেই কন্ডিশন যতক্ষণ না ফিল আপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা লুপ আকারে চলতেই থাকে। যদি আমরা প্রিন্ট দিই তাহলে কি হলে যেরকম লুপ আকারে এখানে চলে আসলো হোয়াইল দিয়ে। জাভাতেও হোয়াইল দিয়ে করা পসিবল। ফার্স্ট লুপ আমরা হোয়াইল দিয়ে দেখি, ধরলাম ইন্ট i is equal to 0 while i less than 5। এখন জাভার সাথে পাইথনের সিনট্যাক্সে কিছু চেঞ্জেস আছে। যেমন পাইথনে আমরা যখন একটা কন্ডিশন বসাই, কন্ডিশনের আগে পরে আমাদের কিন্তু ব্র্যাকেট দেওয়ার দরকার পড়ে না, তাই না? ফার্স্ট ব্র্যাকেট যেটা থাকে দিলেও চলে, না দিলেও চলে, ইচ্ছা। বাট যখন আমরা জাভা ইউজ করি তখন আমাদের অবশ্যই যে কোনো ধরনের কন্ডিশন আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়। কেন? কারণ জাভা তো লাইন বাই লাইন দেখে না। জাভা কি দেখে যে হোয়াইলের পরে ব্র্যাকেট আছে কিনা, ফার্স্ট ব্র্যাকেট, সেই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা কিছু পাবে সবগুলোকে কন্ডিশন হিসেবে ধরে নেয়। আমাদের ব্র্যাকেট ইউজ করা একদম অতীব জরুরি। এরর আসবে, তাহলে এরর চলে আসবে আপনার। আর দেন হলো যে সেকেন্ড ব্র্যাকেট, আমরা জাভার সবকিছুকে যখনই আমরা পার্টিশন করতে চাই, না ক্লোন ইউজ করতে হবে না, এখানে ইউজ করতে হবে কি সেকেন্ড ব্র্যাকেট। কেন? পাইথন কিভাবে কাজ করে, পাইথন দেখে যে আগে একটা ফার্স্ট পাইলো, যে কোনো একটা কন্ডিশন পেলে দেন ক্লোন, ক্লোন পাওয়া মানে একটা কি মনে করে যে আচ্ছা এটার পরে হয়তো কিছু একটা হবে, কি হইতে পারে, ক্লাস হইতে পারে, ফাংশন হইতে পারে, লুপ হইতে পারে, যে কোনো সেটা হইতে পারে। ও আগেরটা দেন ক্লোনটাতে কি হয় যে এটার পর কিছু একটা হবে যেটা আমাদেরকে আলাদা করে, আমাদের যে মেইন যে কোড সেটা হচ্ছে একটু বাইরে। তো পাইথন কিভাবে দেখে, ক্লোনের পরে যতক্ষণ ওই স্পেসটা পায়, যে ওয়ান ট্যাপ পরিমাণ যতগুলো লাইনে ওই স্পেস পাবে সবগুলোকে মনে করে কি এই হোয়াইলের আন্ডারে, তাই না? তো আমরা যখন এই লুপ শেষ করতে চাই আমরা কি করি, স্পেস থেকে বের হয়ে দেন কিছু একটা লিখি। তার মানে কি আমাদের এই যে এটা যে আছে এটা আমাদের কি হোয়াইলের বাইরে। কেন? কারণ এই যে এই স্পেসটা ওর সামনে নাই। বাট জাভাতে তো স্পেস বা লাইন বাই লাইন কাজ করে না। ও কিভাবে কাজ করে, আগে দেখবে যে হোয়াইলের ভিতরে দেখলো যে এই যে ফার্স্ট ব্র্যাকেটে যেটা থাকে সেটার কাছে কন্ডিশন, দেন যে সেকেন্ড ব্র্যাকেট ও বুঝতেছে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা কিছু থাকবে সবকিছু এই হোয়াইলের আন্ডারে, আর বাকি হ্যাঁ হোয়াইলের আন্ডারে। হ্যাঁ, আর সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো হোয়াইল লুপ শেষ। এখন আপনি হোয়াইল লুপের ভিতরে যা ইচ্ছা করতে পারেন। আমরা চাইলে প্রিন্ট দিতে পারি, যেটা আমরা নর্মালি প্রিন্ট দিই, প্রিন্ট ধরেন দিয়ে দিলাম আমাদের এখানে আই, তো কি করবে লুপের আন্ডারে প্রিন্টটাকেও চালাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইনক্রিমেন্টটা দেওয়া হয়নি হোয়াইল লুপের ইনক্রিমেন্ট। তো আই প্লাস প্লাস, তো আমরা যদি আই প্লাস প্লাস দিয়ে দেই তাহলে কি হয়, ও এক করে ইনক্রিমেন্ট বাড়ায় নেয়। আমরা পাই কিন্তু প্লাস প্লাস দিই না, প্লাস ইজিক্যাল টু 1 দেই, তাহলে এক এক করে বাড়ায়। যদি আমরা প্লাস ইজিক্যাল টু 2 দেই তাহলে কি করবে, 2 করে বাড়াবে। আমরা এখানে কি করবো, এক্ষেত্রে আমরা কি করবো, শুধু যখন এক করে বাড়ানো হয় তখন প্লাস প্লাস আই আই প্লাস প্লাস ইউজ করা হয়। বা যখন দুই বাড়িতে যাবেন প্লাস ইকুয়াল টু 2 পাইথনের মতো, তখন কি করবে 2 করে বাড়াবে। এভাবে আর কি লুপটা চলে। যদি প্লাস প্লাস দিয়ে দিই, পরে প্লাস প্লাস দেওয়া বা আগে প্লাস প্লাস দিয়ে আই দেওয়া দুটোই সেম কাজ করে, এক এক করে বাড়ায়, ইনক্রিমেন্ট করে, ফোর পর্যন্ত আসলো। আমাদের লুপের কন্ডিশন, আমাদের লুপের বেসিকটা জানি, কন্ডিশন তো জানি, তাই না? ও কি করবে, এই কন্ডিশন দেখবে, দেখে প্রিন্ট করতে থাকবে। এটা আমাদের হোয়াইল লুপের ক্ষেত্রে। যখন আমরা ফর লুপ করি, ফর লুপ কি, ফর আই ইন
রেঞ্জ ধরেন দিয়ে দিলাম এখানে একটা স্টার্টিং, এন্ডিং আর ইনক্রিমেন্ট। এভাবেই তো হয়। আমার বেসিক্যালি 5 দিলে কি হয়, স্টার্টিং ও 0 ধরে ডিফল্ট, আর ইনক্রিমেন্টকে 1 করে ধরে, 1 করে বাড়ে। প্রিন্ট আই, এখানে আমার ইনক্রিমেন্টের দরকার নেই। তো এখানে কি হবে যে আমাদের 1 2 3 4 প্রিন্ট করে ফেলবে। যখন আমরা এইটাতে কাজ করব তখন আমরা কি করব, সেমভাবে ফল লিখবো। লেখার পরে যে এই ফুল জিনিসটা যে আছে আমাদের এখানে, এখানে আমাদের এই লাইনটাতে কি বলে আসলে বলতেছে, তুমি একটা ভেরিয়েবল ধরো আই করে, একটা ভেরিয়েবল আই থাকবে যেটা ফার্স্টে কি জিরো দিয়ে শুরু হবে, জিরো দিয়ে শুরু হয়ে লুপের ভিতরে যাবে, যাওয়ার পর প্রত্যেকবার এক করে বাড়িয়ে আয়ের ভিতরে আবার অ্যাসাইন করে আবার লুপের ভিতরে যাবে। এটা বলে, তাই না? তুমি জিরো দিয়ে শুরু করো, দেন এক এক করে বাড়ায় বারবার আয়ের মানটা চেঞ্জ করবা, আর তুমি লুপটা চালাবা, বারবার লুপের ভিতরে যাবা। এটা বলে আমাদের। যখন আমরা ফল লুপে করবো, এটা একটা কন্ডিশন, যেহেতু আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। সেম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের কি করতে হয়, ফার্স্টে একটা ভেরিয়েবল রাখতে হবে। ধরলাম ইন্ট আই, একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের ফার্স্ট ভ্যালু কি হবে 0, স্টার্টিং ভ্যালু, দেন সেমিক্লোন, দেন আমাদের শেষ হবে কততে, 5 গিয়ে শেষ হবে, দেন আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট এক করে, দেন আমাদের সেকেন্ড ব্র্যাকেট এটা। হ্যাঁ, জাভার লুপ, জাভা অনেকটাই ইয়ার মতো আর কি, আপনাদের সি প্লাস প্লাস এর মতো, আর সি প্লাস প্লাস থেকে জাভাটা সবকিছু বানানো অ্যাকচুয়ালি। হ্যাঁ, সি প্লাস সিনটেক্স গুলো যদি শেখা যায়, অ্যাকচুয়ালি সিনটেক্স গুলো সব সিনটেক্স আলাদা, বাকি সব কন্ডিশন থিওরি একই থাকে, তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজে শিফট করতে পারি। সবচেয়ে বেস্ট হলো আপনার যদি সি প্লাস প্লাস পাওয়া থাকে, সি প্লাস প্লাস থেকে আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজে শিফট করাটা সবচেয়ে বেশি ইজি, জাভা পাইথন সব কিছুতে। আচ্ছা, এই আমাদের লুপটা এভাবে কাজ করে। ফার্স্টে আগে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করলো যে 0 থেকে শুরু করবে, দেন কন্ডিশন, এই কন্ডিশন চলমান চলবে, আই এক করে ইনক্রিমেন্ট করবে। সেভাবে যখন প্রিন্ট করি, প্রিন্ট আই, এখানে ইনক্রিমেন্টটা দরকার আগেই সব দিয়ে দিচ্ছি, তো জাস্ট প্রিন্ট করে দিবে 1 2 3 4। আসলে এলএন দেই নেই এই কারণে। এলো জাভার লুপ। তার কোনো কনফিউশন আছে এটুকু পর্যন্ত? আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা অনেক বেশি ইউজ করি, হ্যাঁ যেটা, হ্যাঁ একটা লুপ, এখানে আমরা একটা লুপ ইউজ করি, হ্যাঁ, যেটা আমরা পাইথনে করতাম, বাট আমরা অনেকে এই জিনিসটা কখনো জিজ্ঞেস করিনি স্যারদের। বেশিরভাগই আমি কখনো জিজ্ঞেস করিনি, পরে আসার পরে আমি নিজে নিজে শিখতে পারছি আসলে এটা অনেক বেশি কাজের। ধরেন আমাদের একটা লিস্ট আছে, এলএসটি লিস্ট, আমরা লুপে ফুল লিস্টটাকে চালাইতে পারি। আমরা কি জানি এটা? আমাদের রেঞ্জের লুপ জানি, হ্যাঁ, ফর আমরা যদি লিস্টে যা কিছু আছে, যদি আমরা প্রিন্ট করতে চাই, আমরা নর্মালি যেটা ইউজ করি ফর আই ইন রেঞ্জ ধরে, রেঞ্জ ধরে আমরা কি করি, ইন্ডেক্স ধরে ধরে কাজ করতে পারি, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো আমরা সরাসরি লিস্ট ধরতে পারি। তাহলে কি করে, লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে ও ইন্ডেক্স অনুযায়ী এই ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে, দেন আমরা এটাকে কাজ করাইতে পারি। ঠিক আছে না? যদি প্রিন্ট আই দিয়ে দিই, এই যে এটা কাজ করতেছে একদম 5 পর্যন্ত। এই সেম কাজটা আমরা এখানে ইউজ করি। এখন কথা হলো, এটা আমরা লিস্টের জন্য ইউজ করতেছি। আমরা এটা সবচেয়ে বেস্ট ইউজ করা হয় কি ক্লাসের জন্য, লিস্ট ক্লাস যে কোনো কিছু, যাতে আমাদের বারবার একটা ভেরিয়েবল ধরে সেটাতে ভ্যালু অ্যাসাইন না করা লাগে। একটা লুপের ভিতরে বারবার ভ্যালু অ্যাসাইন হচ্ছে, হয়ে আমাদের সরাসরি আউটপুটটা দিতেছে। এটা আমরা এখানে কিভাবে করব, ধরেন জাভাতে কিভাবে করব, তো জাভাতে আমাদের একটা লিস্ট করলাম, এইটা আমরা লুপ চালাবো ফর, এখানে কি করছে আই ইন এলএসটি, তাই না? এখানে আইটা কি আমাদের একটা ভেরিয়েবল। তো আমরা যখন জাভাতে কাজ, হ্যাঁ ইন্টিজার, যখন আমরা জাভাতে কাজ করতে সেটা একটা ইন্টিজার। তো আইএনটি আই ধরলাম,
এখানে আমরা ইন ধরছি না, ইন লিস্ট। জাভাতে আমরা ইন করি না, একটা ক্লোন ইউজ করি, দেন এক্স। এই ক্লোনটা কি ইন হিসেবে কাজ করে। দেন আমরা এখানে কি দেব, প্রিন্ট আই। তো কেউ এক্স এর প্রত্যেকটা ভ্যালুকে অ্যাসাইন করে করে ও প্রিন্ট এখানে নিয়ে আসে। এটা হয়তো এভাবে কাজ তো করার কথা, কাজ নাও করতে পারে, কারণ আইএনটি এটা তো ক্লাস না। আমি এইভাবে জানি, আচ্ছা হ্যাঁ কাজ করছে। তো এইভাবে আমরা একটা লিস্ট থেকে লুপ চালাইতে পারি সরাসরি, ঠিক আছে না। আমাদের কাছে ধরুন একটা লিস্ট আছে, হ্যাঁ অবশ্যই লিস্ট লিখলাম, সেম কাজ করতেছে। আচ্ছা এখন আমি বলি, ফার্স্ট থেকে আমাদের কাছে একটা লিস্ট ছিল, আমরা লিস্ট কেন ইউজ করি। প্রথমত আমাদের লিস্ট কি, একটা এমন একটা ভেরিয়েবল যার ভিতরে মাল্টিপল ডেটা থাকতে পারে। এখানে আমরা, হ্যাঁ ডেটা অ্যাসাইন করা থাকে, যেটা আমাদের কি, আমাদের কাজ করতে সুবিধা হয়, তাই না। আলাদা আলাদা ভেরিয়েবল না ধরে একটা ভেরিয়েবলের ভিতরে ইন্ডেক্স ধরে ধরে আমরা কাজ করতে পারি, তাই আমরা সবচেয়ে বেশি লিস্ট ইউজ করি একটা ভেরিয়েবল, একটা ফিল্ডের ভিতরে। তো আমরা ফুল লিস্টটাকে একটা লুপ চালাইতে পারি। কিভাবে চালাইতে পারি, এই লিস্টের এলিমেন্ট গুলো কি ইন্টিজার। তো আমরা একটা ভ্যালু, আমরা একটা আগে ফিল্ড অ্যাসাইন করলাম ইন্টিজার হিসেবে, আর বলতেছি ক্লোন দিয়ে, মানে কি এখানে যেটা ইনের কাজ, যেটা ফর লুপে এই ক্লোনের কাজ সেইটা। মানে আমরা বলতেছি যে লিস্টের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা কি সিরিয়াল বাই এই আয়ের ভিতরে অ্যাসাইন হওয়া, দেন এই লুপের ভিতরে যাওয়া। বুঝতে পারছেন এই লুপ নিয়ে কোনো কনফিউশন আছে। আচ্ছা, তো আমরা এখানে তিনটা লুপ দেখলাম, একটা হোয়াইল লুপ, একটা ফর লুপ, একটা লিস্টের জন্য ফর লুপ। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, এই লিস্টের জন্য ফর লুপটা। দেন আমাদের আসে হলো মেথড বা ফাংশন। এখন আমরা ফাংশন লিখি কিভাবে, ফার্স্ট একটা ডিফ লিখি, ফাংশন লিখি, দেন ফার্স্ট ব্র্যাকেট দিই, দিয়ে ক্লোন দিয়ে, দেন এখানে কিছু একটা দিলাম এক্স ইকুয়াল টু 5, এটা একটা ফাংশন বা যে কোনো কিছু, ধরেন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, আমাদের ফাংশন, তাই না। সামনে একটা ডিফ আমরা মেনশন করে দিই, তো এটা ফাংশন হিসেবে ধরে। বাট যখন আমরা জাভাতে কাজ করি, জাভা আমরা কি বলছি, জাভা হলো যে ডেটা টাইপ ধরে কাজ করে, তাই না। তো যখন আপনি একটা ফাংশন নিয়ে কাজ করবেন, আমরা এখানে এই ফাংশন টাংশন কিছু লিখি না বা ডিফ ডিফ কিছু লিখি না, আমরা ফার্স্টে একটা ডেটা টাইপ দিই। ডেটা টাইপটা কি, যে আমাদের ফাংশনের যে রিটার্ন অপশন থাকে, আমরা জানি যে আমাদের ফাংশন থেকে রিটার্ন করা যায় না, এই ফাংশন থেকে আমরা রিটার্ন করলাম রিটার্ন 5। মানে কি, যখন এই ফাংশনটা আমরা কল করবো, এই ফাংশন অটোমেটিকলি একটা 5 রিটার্ন করবে, সেই রিটার্ন, এই 5টাকে আমরা অন্য কোথাও ইউজ করতে পারবো। যখন আমরা জাভাতে ফাংশন নিয়ে কাজ করি, তখন আমাদের এই রিটার্নের একটা টাইপ দিতে হয়। সেই রিটার্ন টাইপটা কি হবে, তো আমি যদি বললাম যে আমি একটা যে ফাংশন লিখবো সেটা রিটার্ন টাইপ হবে ইন্টিজার বা স্ট্রিং বা ফ্লোট, তো সেটা আমরা লিখিয়ে দেবো, ধরেন লিখলাম ইন্টিজার, দেন ফাংশনের নাম ধরেন ফাংশন, দেন ফার্স্ট ব্র্যাকেট, যার ভিতরে আমাদের প্যারামিটার গুলো থাকবে, দেন কি আমাদের সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটে কি থাকবে, মানে ধরতেছে যে ফার্স্টে আমাদের ডেটা টাইপ, দেন কোন একটা ভেরিয়েবলের নাম, দেন একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। তো এটা কি হতে পারে, এটা ফাংশন হতে পারে, ঠিক আছে, এভাবে ফাংশন ধরা হয়। দেন একটা সেকেন্ড ব্র্যাকেট, এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা কিছু থাকবে সব কি ফাংশনের আন্ডারে। দেন আমরা দিয়ে দিলাম প্রিন্ট দিলাম যে এরকম হ্যালো ওয়ার্ল্ড, আর হলো যে এখান থেকে আমরা কিছু রিটার্ন করতে পারবো। রিটার্ন কিভাবে করবো, রিটার্ন 5। আমরা বলতেছি আমাদের ফাংশনটা কি 5 রিটার্ন করে, যে আমরা রিটার্ন 5 দিলাম। যদি এমন হয় যে আপনার ফাংশন কোনো কিছু রিটার্ন করে না, এই রিটার্নের কোনো বালাই নাই,
তখন আমাদের ডেটা টাইপটা কি দিতে হবে, কারণ ডেটা টাইপ ছাড়া ফাংশন কাজ করে না। তখন আমাদের ইউজ করি কি ভয়েড, যেটা আপনারা অনেক আগে থেকে হয়তো শুনে আসতেছেন যে ভয়েড ইউজ করে। ভয়েডের কাজ কি, যে আপনার ফাংশনে যখন কোনো কিছু রিটার্ন করে না তখন আমাদের ফাংশনের ডেটা টাইপ দিই ভয়েড। এই ফাংশনটাকে কাজ করানোর কি করতে হবে, ফাংশনটাকে কল করতে হবে নর্মাল যেভাবে কল করে, কল করলাম ইলিগাল এক্সপ্রেশন। পাবলিক তো লেখার দরকার পড়ে না আমার জানা। পাবলিক পাবলিক প্রাইভেট যেটা থাকে আর কি, এটা হলো যে আপনার ইয়ার ভিতরে পড়ে। এগুলোতে কাজ তো করে, আমি ফাংশন ভাবে কল করি নাকি। আচ্ছা, আমি ফাংশনের ভিতরে ফাংশন লিখছি তাই না, এটা একটা প্রবলেম হইতে পারে। না, বাইরের ফাংশন লিখে একটা এইখানে স্ট্যাটিক কনটেক্সট। আচ্ছা, এখানে আপনাদের ফার্স্ট থিওরির এত কিছু নেই, বহুত কিছু আছে এখানে। পাবলিক স্ট্যাটিক বসে দেন কল করতে হয়। হুম। আচ্ছা, এখানে আচ্ছা পাবলিক স্ট্যাটিক এটা আপনাদের মোটামুটি ভালো একটা এক্সপ্লেনেশন আছে, অনেক ভালো অনেক থিওরি আছে, এটা আমরা পরে দেখবো। হ্যাঁ, এটা আমার কথা কথা আছে, তো আপনাদের স্যারের ক্লাসে না করাইলে আমি বলতেও পারতেছি না। তো আমাদের বলা হয়েছে এভাবে যে যেটা ক্লাসে করানো হবে তারপর আমরা যেটা বলি। জাস্ট আপাতত ধরে রাখেন যে এটা লেখা লাগে, সব সময় লাগে না। এখানে কেন লাগতেছে, কারণ আমরা যেই ফাংশনে কল করতেছি, যে মেইন ফাংশনে এই জিনিসটা আছে, যেখানে আমাদের কল করা লেখা লাগতেছে। আমাদের মেইন কনসার্ন হলো কি, ডেটা টাইপ, দেন ভেরিয়েবলের নাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, তার ভিতরে প্যারামিটার থাকতে পারে নাও থাকতে পারে, দেন আমরা কল করতেছি। আর এই দুটো দিয়ে বোঝায় যে আপনার ফাংশনের ইউজেবিলিটি, যে কে কে পারমিশন পাবে, পারমিশন পাবে না, কতটুকু পারমিশন পাবে, এগুলো কন্ট্রোল করে বাকি কিছু দিয়ে। হ্যাঁ, এটা আমরা পরে দেখবো, জাস্ট আপনার এইটুকু চিন্তা করেন, আগেরটুকু বাদ। এটা আমাদের ডেটা টাইপ, ভেরিয়েবলের নাম, ফার্স্ট ব্র্যাকেট, যার মধ্যে আমাদের যদি কোনো যদি প্যারামিটার থাকে, থাকলো না থাকলে নাই, প্যারামিটার আমরা কিভাবে দিতে পারি, ফার্স্টে আমাদের একটা ডেটা টাইপ দিতে হবে। ধরুন আমি দিলাম স্ট্রিং, স্ট্রিং এস, মানে আমার যে প্যারামিটারটা আসবে সেটা কি স্ট্রিং আকারে আসতে হবে। যেমন এখানে যদি আমরা এখানে এস দিয়ে দিই, এই প্যারামিটারটাকে ধরে এখানে প্রিন্ট করবে। দেন আমরা ধরে নিচে গেলাম, এই ফাংশনে লিখে দিলাম স্ট্রিং এর এক্সটা অলওয়েজ বড় হতে হবে। যে এখানে যে স্ট্রিংটা ইউজ করতেছি না আমরা ডেটা টাইপ হিসেবে, সেটা অলওয়েজ বড় হতে হবে। আমরা যদি এখান থেকে কল করি তাহলে কি হবে, এখানে হাই প্রিন্ট করবে। এই আমাদের ফাংশনের কাজ। আর কি আছে, আর অত বেশি কিছু আর তো কিছু নাই তাই না, আর কিছু আছে। অ্যারে লিস্ট, হ্যাঁ আপনার পুরো ফুল লিস্ট মেবি প্রিন্ট করা যায় না এখান থেকে। আচ্ছা, আমি বলি, এটা হলো লিস্ট দেওয়া লাগে এখানে এলএসটি।
আচ্ছা আমি আপনাকে, আচ্ছা আমি বুঝছি আপনার কোনটা বলবেন, আমি এক্সপ্লেন করে একটু। যখন আমরা লিস্টটাকে, হ্যাঁ, আমরা যদি লিস্টটাকে প্রিন্ট করতে চাইবো তখন আমাদের কি দিবে, অ্যাড মেমোরি লোকেশনটা দিচ্ছে, তাই না? যখন আমরা ডেটাটাকে শো করাতে চাই লিস্টে, লিস্ট একটা অবজেক্ট আকারে থাকে, ডেটাগুলোকে রাখে। তো ওটাকে আমার কি করতে, স্ট্রিং বানায় নিতে হয়, স্ট্রিং বানায় দেখাতে হয়। ডট টু স্ট্রিং দিলে ওই কাজ করে। এভাবে তো কাজ করা উচিত। করে কি না? হ্যাঁ করে না। এইখানে আপনি যেটা বলতেছেন আর কি, ওটা হলো যে আপনার, আমরা অ্যারে লিস্টে কনভার্ট করি আগে। হ্যাঁ, অ্যারে লিস্টের ভিতরে নিয়ে গিয়ে দেন আমরা হলো একটা টুইস্টিং বানানো, অ্যারে লিস্টে কনভার্ট করে দেখানো। আমি একটা মিনিট দেখি। এই সিনটেক্স আমরা আসলে ইউজ করি না, তো আমাদের মনেও থাকে না, আমার আমার মনে থাকে না সিনটেক্স কখনোই। জাভা অ্যারে, ওটাকে কনভার্ট করেই করতে হয়। আমাদের এই যে এভাবে করতে হয়, তাই না? যে অ্যারেস একটা আপনার এক্সট্রা একটা ক্লাস থাকে, সেই ক্লাস ইউজ করে দেন আপনাকে করতে হয়। মানে অ্যারেস একটা হলো আলাদা একটা ক্লাস, আমরা কি করতেছি, আমাদের লিস্টটাকে আলাদা একটা ক্লাসে কনভার্ট করতেছি। সে ক্লাসের ভিতরে আমরা কি করি, ডট টু স্ট্রিং, মানে আমাদের যে লিস্ট আছে, লিস্টের যতগুলো ডেটা আছে সবগুলোকে আমরা স্ট্রিং এ কনভার্ট করতেছি। স্ট্রিং এ কনভার্ট করে নতুন একটা আলাদা একটা ক্লাসের ভিতরে অ্যাসাইন করতেছি, করে দেন হলো আমরা ওটাকে প্রিন্ট করতেছি। এটা হলো এই লাইনটা যেটা বোঝায়। হ্যাঁ, এখন এখানে এরর কেন দিতেছে, কারণ হলো যে আমরা যে অ্যারেস যে লিখছি সেই অ্যারেসটাকে ইম্পোর্ট করা হয়নি। তো ইম্পোর্ট করতে হবে। আর অ্যারেস এর ইম্পোর্ট কি অ্যারেসই থেকে দেখতে হবে। Wait, আচ্ছা, না এখানে হবে না, ওদের কাছে লাইব্রেরি নাই। আচ্ছা, আমাদের এটা প্রিন্ট করানো তো, আমাদের এটা তো প্রিন্ট করা লাগে না, আমরা অ্যারে লিস্ট নিয়ে কাজ করবো, অ্যারে লিস্ট প্রিন্ট করবো কিভাবে সেটা দেখলেই হইলো, এটা আমাদের লাগতেছে না, জাস্ট নর্মাল। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের এখানে যে কয়েকটা মেন জিনিস লাগে, ভেরিয়েবল, আমরা ফিল্ড কিভাবে ডিক্লেয়ার করি, আমরা কিভাবে ফাংশন লিখি। হ্যাঁ, ফাংশনের ভিতরে আপনার বাই ডিফল্ট অনেক বেশি ফাংশন দেওয়া থাকে, খুবই কম ফাংশন আমাদের নিজের হাতে লেখা লাগে। আর লুপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভেরিয়েবল ডিক্লেয়ার করা আর লুপ চালানো, এই দুইটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। জি, জি বলেন। জাভা, জাভা জাভা ডট ডট, সরি, এটাতে কাজ করা উচিত। ইম্পোর্ট তো এভাবেই করে। দেখি আমাদের কাজ করে কিনা। সেটা সেমিকোলন ইউজ করে দেখি। আচ্ছা হ্যাঁ, এখন কাজ, হ্যাঁ, হ্যাঁ, জাভা আমাদের আমাদের পাইথনে বাই ডিফল্ট অনেকগুলো ক্লাস ইম্পোর্ট করা থাকে। হ্যাঁ, আপনার যে প্রিন্ট করার জন্য, ইনপুট নেওয়ার জন্য ক্লাসগুলো ইম্পোর্ট করা থাকে, লিস্টের ক্লাসগুলো ইম্পোর্ট করা থাকে বাই ডিফল্ট, আমাদের যেগুলো লেখা লাগে না এখানে।
বাট জাভাতে জাস্ট আপনি শুধু কনসোলে প্রিন্ট করা আর ভেরিয়েবল ডিক্লেয়ার করা, এই দুইটা শুধু ইম্পোর্ট করা থাকে বাই ডিফল্ট, আর বাকি সবকিছু আপনাকে ইম্পোর্ট করে নিতে হয়। এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ইন্টিজারগুলো হ্যাঁ, আপনার জাভাতে সরাসরি ইউজ করাটা অনেক বেশি হ্যাসেল, আমরা সরাসরি ইউজ করতে পারিও না, বাট আপনি এইভাবে করতে পারেন। আমরা যদি অ্যারেস না ইউজ করি, হ্যাঁ, ধরেন আপনি যদি ইন্ডেক্স ধরে করেন তাহলে দেখবেন যে প্রিন্ট করতেছে আবার। মানে মানে ও হলো ফুলটা কাজ করে না, বাট আপনার প্রয়োজন মতো ফর লুপ চালায় করতে হয়। তো এটা না তো হ্যাসেল অনেক বেশি, বাট আমার এটা লাগতেছে না যেহেতু, তো এটা নিয়ে আমরা অত বেশি ইয়াও করি না। বা চাইলে আপনি ধরেন আপনি একটা আলাদা মেথড বানাইতে পারেন, যেটা আপনি জাস্ট একটা লিস্ট দিবেন ও আপনাকে ফুল একটা ইয়ে প্রিন্ট করে দিবে। চাইলে একটা মেথড কিন্তু বানানো যায়, ও বানাই নেই, যাই হোক। যেটা বলতেছিলাম, কি যেন বলতেছিলাম, আচ্ছা হ্যাঁ, এখন আমরা আমাদের এখানে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি আমাদের এখানে কোনো কোশ্চেন না থাকে দেন আমরা জাভা এফএক্স নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, আমরা জাভা এফএক্স নিয়ে আলোচনা করবো, দেন আজকের মতো এখানেই শেষ। জাভা এফএক্স কি? প্রথমত হলো এটা, কেউ কি জানেন জাভা এফএক্স আসলে কি? আমরা তো জাভা এফএক্সএমএল ইউজ করি, বাট আপনারা দেখবেন যে কোথাও কি আপনার ইন্টেল যদি ইউজ করছেন, কোথাও কি জাভা এফএক্সএমএল পাইছেন? না, না, জাভা এফএক্সএমএল পাইছেন কোথাও ইন্টেলজির মধ্যে? জাভা এফএক্সএমএল পাইছেন? আপনার ইন্টেলজিতে গেলে কখনো দেখবেন যে জাভা এফএক্সএমএল বলে কিছু পাওয়া যায় না, সব জাভা এফএক্স। হ্যাঁ, এটাকে আমরা কি করছি, আপডেট বানায় জাভা এফএক্সএমএল বানাইছি, দ্যাটস দ্য থিং। এখন কথা হচ্ছে হোয়াট ইজ জাভা এফএক্স অ্যান্ড হোয়াট ইজ জাভা এফএক্সএমএল। জাভা এফএক্স কে আমরা কি জানি কেউ? আচ্ছা, বা জাভা এফএক্সএমএলটাই কি আমরা কেউ জানি? এফএক্সএমএলটা কি বলেন? জাভা এফএক্সএমএলটা কি? আচ্ছা হ্যাঁ, অনেকটাই হয়েছে, বাট মেইন জিনিসটাই আসে নাই আসলে। প্রথম কথা হলো, আপনারা যারা ডিবিএমএস করে আসছেন তারা হয়তো আমার এই ওয়ার্ডের সাথে বেশি ফ্যামিলিয়ার হবেন, আপনারা সবাই হবেন ফ্যামিলিয়ার, বাট যারা ডিবিএমএস করছেন তারা একটু বেশি হবেন। আমরা কি ফ্রেমওয়ার্ক কিছু জানি, এরকম কোনো একটা ওয়ার্ড চিনি? ফ্রেমওয়ার্ক, কেউ কি আছেন ডিবিএমএস করছেন? ফ্রেমওয়ার্ক শুনেন নাই? ফ্রেমওয়ার্কটা আসলে কি? হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক? ফ্রেমওয়ার্ক, বলেন কিছু একটা বলেন, বাকিটা আমি বলবো। আমি বলি আপনাদের, একটু পানি খেয়ে নিন। ফ্রেমওয়ার্ক খুবই একটা মজার জিনিস। হ্যাঁ, ওই ওয়ার্ডের মধ্যে সবকিছু আছে। ফ্রেম ওয়ার্ক, না আপনার যেটা একটা ফ্রেম বানায় রাখছে সেটাকে আপনি ইউজ করবেন, বুঝতে পারছেন? হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক? একটা ফ্রেম বানানো আছে, এটা আপনি ইউজ করবেন। জি, এমভিসি তো আপনার যেটা আপনি ইউআই দেখাচ্ছেন, যে আমরা জিইউআই বলি, এটার সাথে ফ্রেমওয়ার্কের রিলেশন সরাসরি নাই। ফ্রেমওয়ার্ক হলো আলাদা একটা জিনিস।
হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক? ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা আপনার ফ্রেম করা জিনিস যেটা আপনি ইউজ করে একটা আলটিমেট গোল পাইতে পারেন। যেমন হলো জাভা এফএক্স একটা ফ্রেমওয়ার্ক। আপনার জাভা এফএক্সটা কিন্তু জাভা থেকেই বানানো, ঠিক আছে, বাট একটা স্ট্রাকচার্ড ওয়েতে যেটা দিয়ে আপনি একটা আলটিমেট গোল পান। কি গোল পান? একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন পান। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? আর কি আপনাদের উদাহরণ কি দিয়ে বুঝাবো? আচ্ছা, আমরা যে ডাটা স্ট্রাকচার করছি, যেভাবে ক্লাস ইউজ করতাম, স্ট্যাক ট্রি, তাই না, লিঙ্ক লিস্ট, সবগুলো এগুলো ফ্রেমওয়ার্ক হয় না, বাট আমরা ধরতে পারি আপাতত। ধরেন এগুলো কি একটা আপনার স্ট্রাকচার্ড করা ফ্রেম করা কোড, ঠিক আছে না, যেটাকে আপনি কল করেন, কল করে আপনি একটা নির্দিষ্ট আউটপুট পান। বুঝতে পারছেন? একটা স্ট্রাকচার্ড করা কোড যেটাকে আপনি ইউজ করে একটা নির্দিষ্ট আউটপুট পান। তো ফ্রেমওয়ার্কটাও এরকম যে আপনার জন্য অনেকগুলো কোড ওরা বানায় রেখে দেয়, যেগুলো আপনি ধরেন যদি নিজে ইনবিল্ড হাতে কাজ করতে চাইতেন আপনার অনেক বেশি কাজ করা লাগতো, যেটা আপনাকে কমায় না ও একটা আউটপুট শো করাচ্ছে। না, ফাংশনের সমন্বয়ে ফ্রেমওয়ার্ক বানানো হয়, অনেকগুলো ফাংশনের সমন্বয়, মানে অনেকগুলো কাজকে ছোট 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 করে ভাগ করা, অনেকগুলো ফাংশন, অনেকগুলো ক্লাস, অনেক কিছু মিলে আপনার একটা ফ্রেমওয়ার্ক বানানো হয়। মানে একটা ফাংশনকে আপনি বলতে পারেন না, বা একটা ক্লাসকে আপনি ফ্রেমওয়ার্ক বলতে পারেন না। আমি যদি আমার ফার্স্ট ইউজ করা ফ্রেমওয়ার্ক নিয়ে আপনাদের বলি, আপনারা আমরা আমার ফার্স্ট ইউজ করা ফ্রেমওয়ার্ক হলো জাভা এফএক্সএমএল। হ্যাঁ, যেটা আমি জানতাম না আসলে জাভা এফএক্সএমএল কোনো ফ্রেমওয়ার্ক না, এটা আপডেটেড ভার্সন। মেইন ফ্রেমওয়ার্ক হলো জাভা এফএক্স। জাভা জাভা এফএক্সটা কি? এমন একটা ফ্রেমওয়ার্ক যেখানে আপনার জন্য স্ট্রাকচার করা আছে, যেটাকে ইউজ করে আপনি একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন। আমার কথা বোঝা গেল? আরো ভালোভাবে এক্সপ্লেন করা যাইতো, কিন্তু আমি পারতেছি না কেন যেন। আমি আপনাদের ছোট্ট একটা জিনিস দেখাই, তারা পাইথন দিয়ে দেখাই, হয়তো ধর আমাদের বুঝতে একটু সুবিধা হয়। পাইথন পাইথন হয়ে গেল। ধরেন এখানে আমরা একটা ক্লাস বানাই। হুম, আচ্ছা, ক্লাস না, ধরেন এখানে আমরা তিনটা ফাংশন বানাই। ডিফ, ধরেন ফার্স্ট, যেটা আমরা এক্স নিব, যেখানে আমরা এক্স নিব, রিটার্ন এক্স প্লাস 5, যেখানে আমরা ওয়াই নিব, ওয়াই প্লাস 3, ডিফ, ধরেন আমরা একটা থার্ড বানালাম জেড, রিটার্ন করবে কি, ধরেন জেড প্লাস 2। আমার কাছে তিনটা ফাংশন আছে, ঠিক আছে। এই তিনটা ফাংশন আমাদের তিনটা জিনিস রিটার্ন করবে। তা এটা একটা আমাদের বানানো একটা কোড, বা আমাদের একটা ফাংশন বানানো আছে। ধরেন আপনি আসছেন কাজ করতে, আপনি কি করলেন, আপনি জাস্ট দুইটা জিনিস ইউজ করলেন। ফার্স্টে আপনি একটা 3 দিলেন, আর এটা থেকে আপনি ইউজ করলে আবার ফার্স্টে যে ভ্যালুটা পাইলেন সেটাকে আপনি ধরেন আবার থার্ডে পুশ করলেন, আর যেটাকে আপনি প্রিন্ট করলেন। এখানে আমাদের আউটপুট কি দিবে, যে 3 দিয়ে 5 এর সাথে যোগ করবে 8 হবে, 8 এর সাথে যোগ করবে 10 হবে, তাই না? এখানে আমাদের কয়েকটা বিল্ডিং জিনিসপত্র বানায় রাখছে, যেটাকে আমরা কল করে আমাদের বিভিন্ন কাজ করতে পারতেছি, ঠিক আছে। আমাদের কিছু কয়েকটা বিল্ডিং, আমাদের কয়েকটা আমাদের কোড বানায় রাখছে তারা আমাদের জন্য, যেটা আমরা কল করে কাজ করাইতে পারি। যখন এইটা, যখন এই মানে কি আমি ক্লিক করতেছি, যখন এই
বানানো কোডের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, যে একটা নির্দিষ্ট বড় আউটপুট দেয়, সেটাকে বলা হয় ফ্রেমওয়ার্ক। যেমন আমরা যে জাভা এখন যে করলাম, হ্যাঁ, আমরা জাভাতে কনসোল শো করতে পারি, সবকিছু করতে পারি। কিন্তু আপনি চিন্তা করেন, আমরা যখন একটা অ্যাপ্লিকেশন বানাবো, একটা বাটন দরকার না? হ্যাঁ, আমরা যখন জাভা এক্সএমএল অ্যাপ্লিকেশন গুলো যে বানান, আমরা বাটন ইউজ করি না? এই বাটনটা কি জাভা দিয়েই তো বানানো, বাট জাভা দিয়ে একটা বাটন বানানোর জন্য অনেক হিউজ পরিমাণ কোড আছে, অনেক বেশি, অনেক ক্লাস, অনেক কোড মোড মিলার একটা বাটন বানাইছে, তাই না, বাটনটা কাজ করানোর জন্য। তো আপনি যদি একটা অ্যাপ্লিকেশন বানাইতে চান, আপনাকে কি করতে হবে? বাটন বানাইতে হবে, নিজের টেক্সট ফিল্ড বানাইতে হবে, নিজের কম্বো বক্স বানাইতে হবে। ওইগুলো কি করে একজন, ধরেন আমাদের ভালো চেয়ে একজন ছিল জাভা কোডার, সে কি করছে, সবকিছু বানাইছে, বানায় একটা ফুল স্ট্রাকচার বানাইছে, যে তোমরা এই জিনিসটা ইউজ করো, ইউজ করে তুমি একটা, তোমার বাটনের কোড লেখা লাগবে না, আমার বাটনের কোড লেখা আছে, তুমি সে বাটনের কোডটা ইউজ করে তুমি তোমার কাজ করো। বুঝতে পারছেন? এটা একটা ফ্রেমওয়ার্ক যেটা আপনাদের একটা ফুল ফ্রেম রিটার্ন করে। এখন জাভা এফএক্স কি? জাভা এফএক্স হলো জাভার একটা ফ্রেমওয়ার্ক, যেটাতে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাইতে পারি, সাথে টুকটাক মোবাইল অ্যাপ্লিকেশনও বানাইতে পারি। যদি আমরা, আমি যেটা বললাম যে জাভা এফএক্স এমএল বলতে কিছু নাই, মানে জাভা এফএক্স এমএল কোনো ফ্রেমওয়ার্ক না, জাভা এফএক্স। দেখবেন যে জাভা এফএক্স এখানে দেওয়া আছে, এটা বিশাল বড় একটা ফ্রেমওয়ার্ক, যার আন্ডারে আপনার হাজার হাজার কোড করা আছে, যার আন্ডারে আপনার এই যে ডকুমেন্টেশনে গেলে, আচ্ছা এটা না, ওরাকেল একটা ভালো হয়। এইখানে গেলে দেখবেন যে আপনাদের জন্য, আমাদের জন্য অনেক ধরনের কোড তারা করে রাখছে, অনেক ধরনের কম্পোনেন্ট বানায় রাখছে ওরা আমাদের এখানে। জাভা এফএক্স এর, হ্যাঁ, ওরা একটা ক্লাস, বাটন ক্লাস বানায় রাখছে। আমরা এই ক্লাসটা কি করি? কল করি, ওর থ্রুতে কল করে সেই ক্লাসটাকে আমরা ইউজ করতে পারি, বাটন ইউজ করতে পারি। এরকম অনেকগুলো কম্পোনেন্ট ওরা বানায় রাখছে এই জাভা এফএক্স এর মধ্যে। তো জাভা এফএক্স এর কোড আসলে কেমন হয়, আমি যদি আপনাদের দেখাই, তাহলে আমরা একটা নতুন ফাইল ওপেন করি। আপনাদের বলতেছে যে জাভাটা আসলে কি আর জাভা এফএক্সটা আসলে কি। তো আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম। জাভা জাভা এফএক্স কি আর জাভা এফএক্স এমএল কি, সেটা আমি আপনাদের একটু বলার ট্রাই করতেছি, এই আর কি। তো এই আমার একটা প্রজেক্ট লোড হইলো, হ্যাঁ, এটা কি জাভা এফএক্স এর থ্রুতে বানানো। ধরেন এখান থেকে আগে ম্যাভেনটা লোড হোক। তো এটা আমাদের ফার্স্ট ইয়ে আর কি, এটা হলো আমাদের ফার্স্ট পেজ, বা এটা দিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটা শুরু হয়। তো এখানে দেখেন যে অনেকগুলো ক্লাস, যে এফএক্সএমএল লোডার, সিন, স্টেজ, এগুলো সব কি করছে, ক্লাস তারা বানায় রাখছে, আমরা জাস্ট শুধু কল করি, যে ইম্পোর্ট করি, ইম্পোর্টের মধ্যে দেখেন জাভা এফএক্সটা ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে কল করে ইউজ করতেছি। যদি আমাদের জাভা সাথে এফএক্সএমএলটা না লাগানো হতো, জাভা এফএক্স এর সাথে এফএক্সএমএলটা না লাগানো হইতো, তো আমরা কোড কিভাবে করতাম সেটা আপনাদের যদি দেখাই, আমরা কোনো সিন বিল্ডার বানাইতে পারতাম না। আমাদের এখানে গিয়ে ধরেন একটা ক্লাস, আমরা একটা ক্লাস বানাই, জাভা ক্লাস থেকে আমরা এখানে ধরলাম ডেমো। এই ক্লাসের মধ্যে গেলে দেখবেন যে আপনার বাটন ক্লাস আছে, বুঝতে পারছেন? এই বাটন ক্লাসটা আমরা আবার বহুত কিছু করতে পারি, মানে একটা, হ্যাঁ 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 হ্যাঁ, ইম্পোর্ট যে করতাম ওগুলো হচ্ছে আমাদের জাভা এফএক্স।
তো জাভা এফএক্স থাকলে কি হয়, যখন যখন শুধু জাভা এফএক্স ছিল আগে, তখন আপনি এভাবে একটা বাটন ক্লাস বানাইতে হইতো। বাটন দিয়ে থাকেন, আমরা যেটা সিন বিল্ডারে করি, ড্র্যাগ করে নিয়ে এসে লিখে টিকে এইখানে আপনার বসে বসে করা লাগতো। বাটন, যে সেট টেক্সট, তারপর ধরেন যে বাটনের পজিশন দেওয়া যায়, বাটন ডট সেট লেআউট এক্স, স্কেল এক্স, সবকিছু হবে দিয়ে দিয়ে করা লাগতো জাভা এফএক্স এর জন্য। আমরা এখানে আমরা জাভা এফএক্স এর সাথে এফএক্সএমএলটাকে অ্যাড করছি, জয়েন করাইছি, যে কারণে কি হয়েছে যে আমাদের আর এভাবে কোডটা লেখা লাগে না। আমাদের জন্য এফএক্সএমএল যেটা আছে আলাদা একটা ফ্রেমওয়ার্ক, ওর কাজ হলো আপনার এফএক্সএমএল ফাইল বানানো, দেখতে এরকম মার্কআপ ল্যাঙ্গুয়েজের মতো, এইচটিএমএল এর মতো দেখতে। এবার ও জিইউআইটা বানায় আমার এই জাভা এফএক্স এর সাথে কানেক্ট করায় দেয়। বুঝতে পারছেন? মানে এখানে আমাদের দুইটা ফ্রেমওয়ার্ক, একটা জাভা এফএক্স, একটা এফএক্সএমএল, দুইটা কানেক্টেড হয়ে জাভা এফএক্সএমএল হচ্ছে। হ্যাঁ, এটা এই কারণে আমাদের ইম্পোর্ট করা লাগে। তো এগুলো আপনাদের লাগে না, জাস্ট আমি বলতেছি আপনাদের থিওরি মনে রাখার জন্য, যে জাভা আমরা এফএক্স কেন ইউজ করি, জাভা এফএক্সএমএল কি, কোনটা থেকে কি আসে। এখন প্রথম কথা যে আমরা, আপনাদের মনে অনেকেরই কোশ্চেন থাকে, আচ্ছা ভাইয়া আমরা তো পাইথন শিখে আসতেছি, কেন ওপিতে আসলে আমাদের জাভা শেখা লাগে? হ্যাঁ, প্রথম একটা রিজন হলো জাভাকে একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, যা কি ওপির সাথে অনেক ভালো যায়, তাই ইউজ করি। আর আরেকটা হলো আমরা জাভাই কেন ইউজ করি, তো আরেকটা রিজন হলো আমরা যেখানে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাচ্ছি, হ্যাঁ, ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশন খুবই কম। আপনি পাইথনের যতগুলো ফ্রেমওয়ার্ক আছে, তারপর ধরেন যে সি, সি প্লাস প্লাস, যা কিছু আছে সব শুধু এইচটিএমএল বাদে, হ্যাঁ, বাকি সবগুলোর জন্য ড্র্যাগ এন্ড ড্রপ অপশন খুবই কম, নাই বললেই চলে। আমাদের কি করতে এরকম যে জাভা এফএক্স এ লিখলাম না, বাটন ডট সেট টেক্সট, বাটন ডট লেআউট এক্স, লেআউট ওয়াই, এভাবে করে করে আমাদের ভ্যালু বসায় বসায় ফুল জিইউআই বানাইতে হয়। বুঝতে পারছেন? আর জাভা এফএক্স আমরা কি করতে পারি, একটা সিন বিল্ডার আছে, টেনে নিয়ে আসি, বসাই, সেট করে দিই, শেষ। আমাদের ডিসপ্লে নিয়ে কোনো চিন্তাই নাই, আমাদের জিওআই নিয়ে কোনো চিন্তাই নেই, যেমন মন চায় আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে বানায় ফেলতেছি। আমি আপনাদের জাস্ট আমাদের একটা পাইথনের কোড দেখাই, হ্যাঁ। আমি পাইথনে, আচ্ছা, জ্যাঙ্গো হলো আপনার ওয়েব, হ্যাঁ, ওয়েব ফ্রেমওয়ার্ক, ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক। তো এটাতে কি হয় যে আপনার জিওআই এর ব্যাপার নেই, আমরা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কের চিন্তা করি। আমি লাস্ট টাইম দুইটা ফ্রেমওয়ার্ক শিখেছিলাম, একটা টিকে ইন্টার আর একটা হলো কিভি। আমি যদি আপনাদের একটা টিকে ইন্টারে দেখাই, টিকে ইন্টার একটা, এই যে লগ ইন, একটা জাস্ট লগ ইন পেজ, এটা ছিল আমার কাস্টম লগ ইন। এটা আমি যদি আপনাদের ফুল এক্সপ্লেন করি ছোটখাটো করে, এটা কোনো ড্র্যাগ, হ্যাঁ এটা পাইথনের জন্য, এটা কোনো ড্র্যাগ এন্ড ড্রপ অপশন নাই। এটাতে দেখেন যে আমাকে এই ফুল কোড, হ্যাঁ, এটাতে কোনো কিন্তু ব্যাক এন্ডের কোনো কাজ নাই, জাস্ট শুধু ফ্রন্ট এন্ডের জন্য আমাকে এই ফুল কোড করতে হচ্ছে, শুধুমাত্র ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য। এটা আমি আপনাদের এটাকে একটু রান কি হবে, আচ্ছা দাঁড়ান, যেটা রান করে দেখাই আপনাদের। জাস্ট এই একটা পেজ বানানোর জন্য আমাদের কি পরিমাণ, শুধু ফ্রন্টের মানে জিইউআই বানানোর জন্য কি পরিমাণ কোড করতে হয়েছে। এগুলো সবাই নিজের হাতে করা কোড, ধরেন কোনো এআই ইউজ করতে পারি নাই। এটা আমার পার্সোনাল যে শেখার জন্য ছিলাম। পাইথন এক্সটেনশন লোডিং টাইম লাগতেছে। মানে আমি আপনার সাথে এইটুকু দেখানোর জন্য যে যদি আমরা জাভা এফএক্স এর ড্র্যাগ এন্ড ড্রপ অপশনটা না রাখতাম, জাস্ট ফ্রন্ট এন্ডের কাজ করার জন্য, জাস্ট এই যে এইটুকু একটা পেজ, মানে এই একটা পেজে কাজ করার জন্য জাস্ট আপনি এখানে নাম টাম লিখবেন, আর কিছু দেখা যাবে দেখা যাবে না, আর একটু লিঙ্ক টিঙ্ক আছে, মাত্র জাস্ট এই কয়েকটা কাজ করার জন্য আমাকে এই পরিমাণ জাস্ট ফ্রন্ট এন্ডের কোড লেখা লাগছে। বুঝতে পারছেন? তো আমাদের তো ফ্রন্ট এন্ড শিখতে শিখতেই আমাদের জীবন পার হয়ে যেত, এই কোর্স আর কি শিখতাম। শুধুমাত্র এই কারণে আমরা জাভা এফএক্সটা ইউজ করি, ড্র্যাগ এন্ড ড্রপ। আপনারা তো সবাই জাভা এফএক্স এর প্রজেক্ট দেখছেন না, এফএক্স এর আমরা কি করি, একটা সিন বিল্ডার থাকে, আমরা যদি সিন বিল্ডার ওপেন করি,
জি। হ্যাঁ, এটা হলো যে আপনার থাকে না ডিপেন্ড করে। যেমন আপনার জাভার নিজস্বই জাভা এফএক্স তো একদম সবচেয়ে লো কোয়ালিটির একটা ফ্রেমওয়ার্ক ফন্ট ডিজাইন করার জন্য। জাভার ওরাকেল আছে, আরো অনেক কিছু আছে। তো আরো ভালো ডিজাইন করতে পারে। বুঝতে পারছেন? তো এখানে আপনার ডিজাইনটা ম্যাটার করে অবভিয়াসলি। আর এখানে আমাদের ডিজাইন কিন্তু লিমিটেড। কেমন লিমিটেড আমি আপনাদের বলি একটু। আমাদের এখানে কি আছে? দেখেন, এখান থেকে আমাদের কন্টেইনার্স এর মধ্যে কি আছে? অ্যানকো প্যান্টেন এরকম কয়েকটা কন্টেইনার আছে। অনেক বেশি না, অনেক কমও না। কন্ট্রোলার্স এর মধ্যে কি আছে? বাটন আছে, চেক বক্স, চয়েস বক্স, কম্বো বক্স, এইচটিএমএল এডিটর, এইসব টুকটাক জিনিসপত্র আছে। আমি বলি এখানে কি অ্যাড করতে পারবেন না? আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন না, সাউন্ড অ্যাড করতে পারবেন না, কোনো ভিডিও অ্যাড করতে পারবেন না। বুঝতে পারছেন? এই জাভাফিক্স মধ্যে রেস্ট্রিক্টেড একদম। এগুলো আপনি অ্যাড করতে পারবেনই না। আর বাকি যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো করা অনেক বেশি হার্ড। যেমন ধর আমাদের আইরাসের একটা যে লোডিং অপশন আছে, দেখছেন যে আমাদের টাইম লাগলে যেগুলো লোডিং অ্যানিমেশন হয়, হ্যাঁ, ওটা আপনি চাইলেই এই জাভাফিক্স ইউজ করতে পারবেন না। এই অপশনটাই নেই। অনেক বেশি লিমিটেড রিসোর্স এটাতে। তো আপনি এটাতে অ্যাপ বানাইতে পারবেন, বাট অনেক হাই কোয়ালিটি অ্যাপ বানাইতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? এই কারণে কি হয় যে আমরা সবাই ফ্রেমওয়ার্ক শিখতে থাকি, একটা পর একটা ফ্রেমওয়ার্ক শিখতে থাকি। যত বেশি শেখা যায় তত বেশি লাভ হয়। আমার বেস্ট বলতে কিছুই নাই। মোস্ট ইউজ এটা আপনার ডিপেন্ড করে যে আপনি কোন জিনিসটার উপর অ্যাপ্লিকেশন বানাবেন। যেমন যদি আপনি ফোন অ্যাপের কথা চিন্তা করেন, ফ্লাটার ইউজ করে। ফ্লাটারের সাথে এখন অনেকে রিয়েক্ট নেটিভ ইউজ করে। হ্যাঁ, তারপরে এখন আবার অনেকে ইউজ করে না, বাট আমি ইউজ করি পাইথনের কিভি। কিভিও অনেক ভালো ভালো ইয়ে আছে। কিভি এমডি যেটা আছে ওটা ইউজ করা যায়, বাট অনেক হ্যাসেল, ওটাতে অনেক বেশি ইয়াটিয়া প্যারাটারা আছে। আর ড্রাগন ড্রপ অপশন তো কোনোটাতেই নাই। যদি আপনি আইফোনে যান, আইফোনে কিন্তু আপনার, হ্যাঁ, মোবাইলে কিন্তু বেশিরভাগ ফ্লাটার ইউজ করে ডার্ক ল্যাঙ্গুয়েজে, আর রিয়েক্ট নেটিভ ইউজ করে। আর হলো যে আপনি যদি আইফোনের জন্য চিন্তা করেন, সে আপনার সুইফট ইউজ করে। তারপর আপনি যে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মধ্যে হলো যদি কোনো ছোটখাটো কাজ থাকে জাভাফিক্স ইউজ করে। যদি কোনো হাই কোয়ালিটি কাজ থাকে তখন আপনার বেশিরভাগ সময় ইয়াগুলো ইউজ করে আপনার ওয়েব অ্যাপের যে জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কগুলো থাকে না, এক্সপ্রেস জেএস, রিয়েক্ট নেট, ওগুলো ইউজ করে। দেন আরো তো একটা আছে, মানে বহুত। হ্যাঁ, মঙ্গোডিবি হলো আপনার একটা ডেটাবেস। তারপর আপনার জ্যাঙ্গো, স্প্রিং বুট, তারপর আপনার যে নোট যেটা আছে, তারপর এক্সপ্রেস জেসটা ইলেকট্রনটা ফোনে আর অ্যাপ্লিকেশন ইউজ করে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য। এরকম অনেক কিছু আছে। ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মধ্যে আমার কতগুলো ভাগ আছে। একটা হলো আপনার জাস্ট নর্মাল অ্যাপ্লিকেশন, একটা সিস্টেম অ্যাপ্লিকেশন, অনেক কিছু আছে। আপনি এখন কোন দিকে যাবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি কোন ফ্রেমওয়ার্ক শিখবেন। হ্যাঁ, আমি সবাইকে বলবো যে আপনাদের অ্যাটলিস্ট একটা বা দুইটা ফ্রেমওয়ার্ক খুব ভালো করে জানা থাকা উচিত। যেমন আপনি যে জাভাস্ক্রিপ্ট আমরা কিন্তু শিখতেছি, এটা যদি আপনি অনেক ভালো করে শিখতে পারেন, আপনি অবভিয়াসলি খুব ভালো, মানে মোটামুটি ভালো কোয়ালিটির অ্যাপ বানাইতে পারবেন যেটা ইউজেবল, অনেক কাজে লাগে। আর আপনার যা ফেমাস ফ্রেমওয়ার্ক যেগুলো আছে এগুলো আপনি শিখতে পারেন। সবচেয়ে বেশি চলে আপনার ওয়েব ফ্রেমওয়ার্ক গুলা, সবাই অনেক বেশি শিখে। ওই যে ম্যারিন স্টেক যেটা থাকে, মাই এসকিউএল, এক্সপ্রেস, নোট জেএস আর রিয়েক্ট, এটা অনেক বেশি ইউজ করে। যে কোনো ফ্রেমওয়ার্ক আপনি শিখতে পারেন। ওটা আমি ইউজ করছিলাম আপনার পাইথনের পিকে এন্টার। হ্যাঁ, ওটা আমি জানতাম না, আমাকে কোনো গাইডলাইন দেয় নাই, বাট আমি ওইটা ফার্স্টে শিখছিলাম, কোনো লাভ নেই ওটা শিখে। জাস্ট প্রোটোটাইপিং করার জন্য এটা ভালো। আপনি শিখলে কিভি শিখতে পারেন, আমি যেটা শিখতেছিলাম। জাভা দেখে, জাভা,
জাভা এফএক্স এর যেন আর কতগুলো যেন আছে, জাভা ওরাকেলের কতগুলো যেন আছে, ইলিপস ওদের ইয়া, এই যে সুইং আছে, যেটা আপনার এডব্লিউটি ইউজ করে এপিআই থ্রুতে। দেন আপনার জাভা সুইং এর পর কি আছে, জাভা এফএক্স যেটা আমরা ইউজ করি, ড্র্যাগ এন্ড ড্রপ অপশন, স্প্রিং বুট এটা ডেস্কটপ ইয়া কি যেন বললাম, ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। এই তিনটা ইউজ করা হয় জাভাতে মেইনলি। জাভা এফএক্স না, সুইংটা ভালো বেশি, সুইংটা আপনার অনেক বেশি অ্যাডভান্স। আর জাভা এফএক্সটা হলো একটু লোয়ার, এটা শিখতে ইজি। মনে রাখবেন যেটা শিখতে ইজি সেটা একটু লোয়ার কোয়ালিটি হয়। যেমন রিয়েক্ট অনেক বেশি ফেমাস, কারণ এটা শিখতে আপনার অনেক বেশি পরিমাণ হ্যাসেল নিতে হয় আপনাকে। আমি মাঝখানে অনেক ঘাটাঘাটি করছিলাম, আউট অফ দ্য বক্স কয়েকটা কথাবার্তা বলতেছি। হ্যাঁ, মানে আপনাদের পড়ালেখা রিলেটেড না আপাতত, ক্লাস রিলেটেডও না, আমি ভিডিও করতেছি সাথে। পরে আবার আল্লাহ ভালো জানে কে আবার কি কমেন্ট করে দেয়। দাঁড়ান, ফ্রেমওয়ার্ক, এখানে আপনার হাজার হাজার ফ্রেমওয়ার্ক পাবেন। রুবি ইউজ করা হয়, জ্যাঙ্গো, তারপরে জ্যাঙ্গো এক্সপ্রেস হলো আপনার ওয়েব অ্যাপের জন্য, লারাভেল হলো পিএইচপির ওয়েব অ্যাপের জন্য, অ্যাঙ্গুলার হলো আপনার জাভা স্ক্রিপ্টের, এটা হলো জাভা স্ক্রিপ্টের ফ্রন্ট এন্ডের জন্য, ফ্লাস্ক হলো পাইথনেরই ওয়েব অ্যাপের জন্য, মানে ছোট ওয়েব অ্যাপের জন্য। ASP.NET কোর এটা আমি কখনো ইউজ করিনি, আমি জানিও না। এগুলো নেক্সট জিএস জাভা স্ক্রিপ্টের, পিএইচপি গুলো ইউজ করি নাই, আর ডটনেট এগুলো ইউজ করি নাই। জেকিউ জাভা স্ক্রিপ্টের কোড এটাও ইউজ করি নাই। অ্যাঙ্গুলার জেএসটা জাভা স্ক্রিপ্টের ফ্রন্ট এন্ড, ফোনেক্সটা হলো সুইফটের মেবি কিছু একটা, বুস্টার হলো সিএসএস ফ্রেমওয়ার্ক। অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে, এগুলো আপনার চাইলে একটু মানে ইয়াতে ঘাটাঘাটি করে দেখতে পারেন। যাদের ডেভেলপমেন্টের ইন্টারেস্ট আছে, যে আমি একজন ডেভেলপার হইতে চাই, আর যদি বলেন যে না, আমি ডেভেলপার হইতে চাই না, আমি অন্য কিছু হইতে চাই, আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে, বাট ফ্রেমওয়ার্ক জানা থাকা লাগবে। ধর আপনি বলেন আমি ডাটা অ্যানালিসিস হতে চাই, হ্যাঁ, বেসিক শিখে রাখার মধ্যে আপনার স্প্রিং বুট আছে যেটা জাভা রিলেটেড, জ্যাঙ্গো আছে পাইথন রিলেটেড, পিএইচপি যা আপনাদের ডিবিএমএস ইউজ করা হয়, বাট অনেক ব্যাক অনেক, বাট পিএইচপি এখন অনেকেই শিখে না। হ্যাঁ, ফ্লাস আপনার জ্যাঙ্গো শিখতে পারেন বা নোট জেএস শিখতে পারেন, ওগুলো ভালো হয়। স্প্রিং এগুলো, হ্যাঁ, ওই জ্যাঙ্গো ট্যাঙ্গো এগুলো হলো আপনার ইয়া ওয়েব ফ্রেমওয়ার্ক, পাইথনের। তা আপনার আমরা যে এআই করি, এই এআই শিখতে চাই, এআই কিন্তু অনেকগুলো আপনার ফ্রেমওয়ার্ক আছে। পাইথনের যে টেনশন ফ্লো থেকে শুরু করে, তারপর কি কি যেন আছে, পাইটর্চ, যে টেনসর ফ্লো, পাইটর্চ, এগুলো হলো আপনার পাইথনের জন্য। আর থ্যাননটা কিসের, এরকম আছে অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, যে মাইক্রোসফট সিএনটিকে, স্টেট লার্নিং, এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে। আপনি মানে যে এআই এর জন্য আপনার এসকে লার্নিংটা শেখানো হয়। হ্যাঁ, এসকে লার্নিং এর, এসকে লার্নিং এটা শেখানো হয়। আর হলো যে আপনার ইমেজ প্রসেসিং এর ওপেন সিরিজ শেখায়, তাই না? এই দুটো শেখানো হয়, এই দুটো শেখানো হয়। ফ্রেমওয়ার্ক চয়েসটা আপনার নিজের উপর, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে বেশি কমফোর্টেবল সেটার উপর ডিপেন্ড করে। যেমন আমি পাইথন সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে, কেন যেন, তাই আমি সবসময় পাইথনে লেগে থাকতে চাই। যে তার পাশাপাশি আপনার মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করার এবিলিটি থাকা উচিত। হ্যাঁ, যেমন আমি আমার পাইথনের সাথে জাভা ইউজ করি, জাভা স্ক্রিপ্ট ইউজ করি, টাইপ স্ক্রিপ্ট ইউজ করি, সামটাইমস C++ও ইউজ করি, যা লাগে যখন যা। তো কখনোই মানে ভয় পাবেন না যে আমাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা লাগতেছে, লাগতেই পারে টিকে থাকতে হইলে। আর হ্যাঁ, আর হচ্ছে যেমন আমাকে কিন্তু অনেকে, আমাকে এরকম, আমাকে রোড ম্যাপ কেউ বলেও না যে তুমি এটা এটা শিখো। আমার, আমি ঘাটাঘাটি করছি, আমার সামনে আসছে
যেটা আমার কাছে ভালো লাগছে আমি শেখা শুরু করে দিয়েছি। এবং হয় কি আপনাকে ধরেন হাতে ধরে কেউ বলে দিবে না। আর আমার ক্ষেত্রে হয়েছে কি আমি উল্টাপাল্টা অনেক কিছু শিখছি, অনেক টাইম ওয়েস্ট করছি। আপনারা চাইলে ভালো যারা আছে যে আপনি ডেভেলপার হইতে চান, ভালো কোনো ডেভেলপারের সাথে একটু কন্ট্যাক্ট করেন, তাতে একটা রোড ম্যাপ নেন। যদি আপনি ডেটা অ্যানালাইজার হতে চান, কারোর সাথে কন্ট্যাক্ট করেন, একটা রোড ম্যাপ নেন, এভাবে করে কাজ করেন, বেশি ভালো হয়। আচ্ছা, আমরা অনেক বেশি আমরা 12:30টার মধ্যে শেষ করবো ক্লাস। এখানে হলো আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম যে আমরা কি কি ইউজ করবো এখান থেকে। ফার্স্টে থাকে হলো লেভেল। লেভেলটা আমরা কেন ইউজ করি? লেভেলটা হলো এডিটেবল না, এটাকে আপনি বাইরে থেকে এডিট করতে পারবেন না। যখন আপনি অ্যাপ্লিকেশনের ভিতরে থাকে আপনি বাইরে থেকে এডিট করতে এটাকে পারবেন না। তো লেভেলটা আমরা স্ট্যাটিক ডেটাগুলো শো করানোর জন্য, স্ট্যাটিক কোনো কিছু শো করানোর জন্য, বা যেটা এডিটেবল না এমন কোনো কিছু শো করানোর জন্য আমরা লেভেল ইউজ করি। হ্যাঁ, যেমন ধরুন আমি এখানে লিখে দিলাম কিরকম হতে পারে লেভেলটা, ধরেন যেটা একদম স্ট্যাটিক। যেমন আমাদের এই ফুল, এই যে আমাদের এই ফুল ধরনের, এটা ধরেন জাভা এফএক্স দিয়ে বানানো, সিন বিল্ডার দিয়ে আমরা যেটা সিন বিল্ডার ইউজ করতেছি। এখানে যে আপনার ফাইল লেখাটা, আচ্ছা ফাইলটা না সরি, এই যে লাইব্রেরি লেখাটা, এটা কি কখনো চেঞ্জ হবে? তারপরে এখান থেকে যে ডকুমেন্ট লেখাটা কখনো চেঞ্জ হবে? ইন্সপেক্ট, যে তারপরে ইন্সপেক্টর, এগুলো কখনো চেঞ্জ হচ্ছে না। তারপরে এখানে যে ডিজেবল লেখাটা, আচ্ছা ডিজেবল লেখাটা এটা না, ইন্সপেক্টর এই লেখাটা, এগুলো কখনো চেঞ্জ হচ্ছে না। এগুলো আমরা কি করি, লেভেলের ভিতরে রাখি, যাতে এটা কখনো আমাদের চেঞ্জ করা না লাগে। ঠিক আছে, এরকম কিছু। তারপর হইতে পারে ধরেন আপনার আউটপুট থেকে ডেটা দেখা হবে যেটা এডিটেবল না। যেমন ধরেন এখান থেকে কোনটা হইতে পারে, তো এই যে আমাদের এখান থেকে আমরা যখন বাদ দিই, ধরেন আমাদের বাটন লিখলাম, এখানে যে বাটন চলে আসলো, এটা কি আমাদের এখানে উপর ডিপেন্ড করে এই লেখাটা আসছে না? বাট এটা কি এডিট করা পসিবল না। এমন কিছু দেখানোর জন্য আমরা কি করতে পারি, আমাদের লেভেল ইউজ করতে পারি। দেন আসে আমাদের বাটন। আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় বাটনের, কারণ বাটনের কাজ কি, কোনো কিছু একটা ইভেন্ট ট্রিগার করা। বাটন আমাদের কোনো ইভেন্ট ট্রিগার করে। দেন আমাদের থাকে হলো টেক্সট বক্স। আমরা টেক্সট বক্স তো সবাই জানি, টেক্সট ফিল্ড যেটাকে আমরা বলি। টেক্সট ফিল্ড কি যে কোনো টেক্সট নেওয়ার জন্য, যেমন এখানেই দেখেন এই যে এগুলো হচ্ছে টেক্সট ফিল্ড। এখান থেকে আমরা কোনো একটা ভ্যালু যদি দেই, ধরেন দিলাম কিছু একটা দিলাম, সেটা কি করবে, ব্যাক এন্ডে নিবে, নিয়ে এখানে শো করতেছে, তাই না? তো এইভাবে টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডের কাজ হচ্ছে আমাদের টেক্সট নেওয়া। দেন আমাদের কাছে থাকে হলো টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াটা কি, সেম এস টেক্সট ফিল্ড, বাট টেক্সট ফিল্ডে আমরা একটা লাইনের ভিত্তিতে সব লিখতে হয়, আর টেক্সট এরিয়াতে আপনি মাল্টিপল লাইনে লিখতে পারবেন। যেমন ধরুন আমরা যদি প্রিভিউতে যাই, মাল্টিপল লাইনে লিখতে পারবেন। কমেন্ট গুলো তো অনেক বেশি ইউজ করা হয়, যে ডেসক্রিপশন টাইপ কিছু, যদি 3-4 লাইনের বেশি হবে এরকম কিছু, ডেটা নেওয়ার জন্য। আর কি আছে আমাদের কাছে, চেক বক্স। আমরা তো সবাই চেক বক্স চিনি, তাই না? এটাতে ক্লিক করলে কি হয়, চেক বক্স উঠে, আর ক্লিক করলে চেক বক্স চলে যায়। চেক বক্সে আমরা ডেটা নিতে পারি। দেন আমাদের কাছে থাকে হলো রেডিও বাটন। রেডিও বাটন আমরা সবাই চিনি, যে আমরা বেশিরভাগ ইউজ করি যে জেন্ডারের ক্ষেত্রে, মেল নাকি ফিমেল রেডিও বাটন থাকে। এই রেডিও বাটনে ক্লিক করলে মেল আর ফিমেল, যদি ফিমেলে ক্লিক করি তাহলে কি মেল থেকে চলে যায়, এভাবে টগল করতে থাকে। এগুলো রেডিও বাটন, ডেটা নেওয়ার জন্য। আর কি আছে রেডিও বাটনের পরে, কম্বো বক্স আছে, সবচেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট এটা। কম্বো বক্স, কম্বো বক্স কি ড্রপ ডাউনের মতো। যেমন ধরো আমরা যদি প্রিভিউতে যাই, এটাতে ক্লিক করলে কি হবে, নিচে অনেকগুলো অপশন থাকে, অপশন থেকে আমরা একটা সিলেক্ট করতে পারি, কম্বো বক্স। আর কি আছে, টেক্সট ফিল্ড, কম্বো বক্স, বাটন। হ্যাঁ, এখন আমরা আগে নিয়ে আসি একটা টেবিল ভিউ। তো আমরা সবাই তো টেবিল চিনি, তাই না? টেবিল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে টেবিল কি? আমরা আমাদের প্রজেক্টের টেবিলটা সবচেয়ে বেশি ইউজ করি ডেটা দেখানোর জন্য, ডেটা শো করানোর জন্য। এই কয়েকটা জিনিস আমরা ইউজ করি।
আর একটা জিনিস ইউজ করা হয় সেটা জি, গ্রাফ এগুলো তো আপনার মিডল পরে, আমি মিডল পরে কিছু জিনিসপত্র বলে দিই, যেহেতু আপনারা আপনাদের গোলগুলো যখন বানাবেন প্রজেক্টের, সেগুলো আপনার কি কি ইউজ করতে পারেন সেগুলো আমি আপনাদের একটু বলে দিচ্ছি আর কি। আর গ্রাফে যে ইয়াটা ছিল, যে আপনাদের যদি ফাইনালি সিলেবাসে গ্রাফ থাকে তাহলে আর কি থাকবে, না হলে নাই, আমার দেখাই বা দেখাই না। আরেকটা থাকে আপনারা অনেক বেশি ইউজ করেন বাট অত বেশি কাজের না, ইমেজ রিভিউ। আপনারা আপনাদের প্রজেক্টে ইউজ করেন, আমরা ইউজ করি আসলে সুন্দর দেখানোর জন্য, যেহেতু ভিডিও অ্যানিমেশন কিছু নাই, বাট একটু ইমেজ তো দেখানোই যায়। এই ইমেজ থেকে দেখবেন এখানে যে সোর্স, এতে আমরা যে কোনো ইমেজ নিতে পারি। এখান থেকে আপনার জাস্ট ইমেজ ভিউ লিখবেন, ইমেজ ভিউ। এখান থেকে এই যে ইমেজে ক্লিক করলে এখানে ইমেজ একটা সোর্স অপশন আছে, এটা ব্রাউজ অপশন আছে। আপনাদের মিড পর্যন্ত এগুলো লাগতেছে, মানে ইমেজটা লাগতেছে না, হ্যাঁ। আমি জাস্ট আপনাদের বলতেছি যে আপনারা চাইলে আপনাদের গোলগুলো তো লিখবেন, আপনারা কিন্তু ইমেজের ভিতরে শুধু স্ট্যাটিক ইমেজ বসাইতে পারবেন, ইমেজ আপলোড এটা কিন্তু করতে পারবেন। এটা করতে গেলে অনেক বেশি পরিমাণ কাজ করতে হয়, যেটা আমরা করতে পারবো না, টাইম নেই আমাদের। কি যেন বলতেছিলাম আমি, আচ্ছা মানে ইমেজ আপলোডের যে কাহিনীটা, যেটা আপনি ইমেজ আপলোড তো বুঝেন, ফেসবুকে যে ইমেজ আপলোড করি আমরা, এই ইমেজ আপলোড করতে গেলে মানে অনেক বেশি কাজ থাকে, যেটা আমরা শিখি না, আমরা করিও না এখানে। ইমেজ শুধু স্ট্যাটিক আমরা ইউজ করতে পারি। যেমন আমি যদি আপনাদের ছোট্ট করে একটু দেখাই, তখন থাকুক। আচ্ছা, এখন আমাদের গোলগুলো, তখন আমাদের আর থাকে, আমাদের গ্রাফ থাকে। এখানে কয়েকটা আছে, এরিয়া চার্ট, বার চার্ট, বাবল চার্ট, লাইন চার্ট, এগুলো অনেক কিছু কয়েকটা আছে। যদি আমাদের সিলেবাসে থাকে তো আমরা ফাইনাল পর্যন্ত চার্ট কয়েকটা দেখি, না থাকলে আমরা দেখি না। তো কেউ যদি আপনাদের প্রজেক্টে চার্ট ইউজ করতে চান, হ্যাঁ, ওইটা নিজ দায়িত্বে শিখে নেবেন অবশ্যই, কারণ কোনো সিউরিটি নেই যে আমরা শেখাতে পারবো কিনা। যদি সিলেবাসে থাকে তাহলে অবশ্যই শিখাবো, আর না থাকলে শেখাতে পারবো না, এই আর কি। সবগুলো চার্ট এখান থেকে ইউজ করা যায়। আমি আপনার আমি একটা প্রজেক্ট নিজে করছিলাম, জাস্ট ট্রাই করার জন্য, মানে অ্যাডভান্স কিছু করার জন্য। তো ওখানে করতে গিয়ে অনেক কিছু শিখলাম। ওপেন হচ্ছে, আচ্ছা হয়েছে, লোড হয়েছে। আপনাদের জাস্ট দেখে যে ইমেজ অ্যাড করার যে আপলোড করার যে জিনিসটা ছিল, এটা যে আমাকে আমাকে কি পরিমাণ কাজ করতে হয়েছে, সেই জন্য ছিল অ্যাডমিন কন্ট্রোল। এখানে এই যে এটা, এখান থেকে কোড শুরু, সেভ ইমেজ, ওপেন ইমেজ, একদম এ পর্যন্ত। হ্যাঁ, ওটা শুধু যখন আপনি স্ট্যাটিক ইউজ করতেছেন তখন আপনার কোনো কোডই করা লাগতেছে না ইমেজের জন্য। যদি আপনি ডাইনামিক করতে, এখানে আপনার ছিল ইমেজ আপলোড, মানে আপনার ইমেজ আপলোড করবে, ইমেজটা সেভ হবে ডেটাবেসে, সাথে সেই সেভ করা ডেটাবেস থেকে আবার দেখাবে। আমি আপনাদের প্রজেক্টটা রান করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এটা তো আমি ইউজ করছিলাম, এখানে আমি ডাবল ডেটাবেস ইউজ করছি, একটা আপনার এসকিউএল আর একটা এক্সেল। এক্সেলকে আমি ডেটাবেস বানিয়ে ইউজ করছিলাম, ডাবল প্র্যাকটিস করার জন্য আর কি, জাস্ট দেখি যে মানে এক্সপ্লোর করার জন্য কিছু করা যায় কিনা। সেটা রান হয়ে যেতে আমরা যেটা বলতেছিলাম, যে আমাদের এই কয়েকটা জিনিস থাকে যাতে আমরা কাজ করতে পারি। তো আপনার যে গোলগুলো করবেন যখন, আচ্ছা এখান থেকে যে লেভেলটা আছে আর যে টেবিল, এই দুইটাতে আমরা শুধু আউটপুট দেখাইতে পারি, হ্যাঁ। মানে টেক্সট এরিয়া টেক্সট ফিল্ডে দেখাইতে পারি, বাট বেশি ভালো হয় আপনার লেভেল আর
টেবিলে যেটা আমরা আউটপুট দেখাতে পারি, আর বাকিগুলো থেকে আমরা ইনপুট নেই। এটাই আমাদের কাজ এখানে। তো এটা আমার একটা শপিং কার্টের মতো ছিল, যেখানে ধরেন যে আপনি কার্ট অ্যাড করতে পারবেন, তারপর আরো কিছু ছিল, অ্যাড করে টোরে দেন শপিং বাটনে ক্লিক করলে এখান থেকে আবার বিল টিল বানানো যায় অনেক কিছু। এরকম কয়েকটা জিনিসপত্র আমি বানাইছিলাম জাস্ট ট্রাই করার জন্য। আর এটার আপলোড, ইমেজ আপলোডের যে বিষয়টা ছিল, ওটা যদি আপনাদের বললি যে ওটা আসলে কি কাজ করছিলাম আমি, ব্যাক বাটন রাখি না এই কারণে তো ঝামেলা। কোড কি রান হয়েছে? এখান থেকে অ্যাডমিন বাটন ছিল। হুম, এখানে যে ইম্পোর্ট ইমেজ অপশনটা ছিল, এখান থেকে আমি কোনো একটা ইমেজ যদি আমি সিলেক্ট করলাম, হ্যাঁ আপলোড করে, তো এখানে ইমেজটা এখানে চলে আসবে, সাথে আমার ডেটাবেসে সেভ হয়ে যাবে। তো এই কাজগুলো আমরা করতে পারি না, মানে এতটা টাইম পাই না শেখার মতো বা করার মতো, এটা আমি বলতেছি। হ্যাঁ, এগুলো আমরা করতে পারি। হ্যাঁ, নিজের বলতে মানে স্ট্যাটিক ভাবে ইমেজগুলোকে বসে দেবে জাস্ট ডিজাইন, একটু ডামি হিসেবে মানে ডিজাইনের জন্য। এই যে এখানে আপনার অ্যাডমিন কন্ট্রোলার এখানে ছিল, এখান থেকে ইমেজ আপলোড, ইমেজ নেওয়া, পরে সেভ করা, সবকিছু সেভ ইমেজ সবকিছু ছিল এখানে। আমাদের কম্পোনেন্ট নিয়ে এখানে যে এলিমেন্ট গুলো আছে, এখানে কার কোনো কোশ্চেন আছে? আমরা নেক্সট ক্লাস থেকে আর কি কোর্স শুরু করব, সাথে আমাদের সিআই রিপোর্টটাও দেখবো 4 তারিখের ক্লাসে। মানে একটা ছোট প্রজেক্ট করব, সাথে আমরা সিআই রিপোর্টটা দেখবো। এই পর্যন্ত টাইম দিছে আমি না, টাইম জানি না আসলে কবে দেওয়া হয়েছে। আচ্ছা, তা আমাদের 4 তারিখে করলে কবে ক্লাস? 3 তারিখে ক্লাস মেবি 4 তারিখ